হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি স্কুইড গেমের সিজন 1। আমরা চেষ্টা করব একটি ভিডিওতে স্কুইড গেমের সিজন 1 কভার করতে। অলরেডি সিজন 2 রিলিজ হয়ে গেছে। তো আপনারা যারা সিজন 2 দেখবেন, আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব সিজন 1 এর এক্সপ্লেনেশনটি দেখার জন্য। তাহলে আপনাদের সিজন 2 বুঝতে সুবিধা হবে। তো চলুন উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম মেইন টপিকে যাই। সিরিজের শুরুতে জিহুন আমাদের তার সেই খেলাটি পরিচয় করিয়ে দেয় যা সে ছোটবেলায় তার বন্ধুদের সাথে খেলতো। আর এই খেলাটির নাম হচ্ছে স্কুইড গেম, যার নিয়মগুলো ছিল অনেক সোজা। যেখানে শিশুরা দুই দলে ভাগ হয়ে যেত। একটির নাম হতো অফেন্স এবং অপরটির নাম হতো ডিফেন্স। অফেন্সের লক্ষ্য ছিল একটি ছোট্ট এবং বদ্ধ জায়গা, যেটিকে স্কুইড হেড বলা হয়, যেখানে পা দিয়ে ট্যাপ করতে হতো। তারা এই লক্ষ্য অর্জন করতে প্রাণপণ লড়াই করত, কারণ সেই মুহূর্তে তাদের মনে হতো যেন তারা পুরো পৃথিবীটাই নিজের করে নিয়েছে। এটি এক ধরনের উত্তেজনায় ভরা গেম ছিল। এরপর আমরা প্রেজেন্ট টাইমে আসি এবং এই সিরিজের মেইন ক্যারেক্টার সুন জিনহুনকে দেখি, যে কিনা একজন মধ্যবয়সী পুরুষ, যে তার মায়ের সঙ্গে একটি ছোট্ট বাড়িতে বসবাস করছে। জিহুনের জীবন এখন ঋণে ডুবে আছে এবং জুয়ো খেলার আসক্তি তার জীবনকে কঠিন করে তুলেছে, যার ফলে তাদের আর্থিক অবস্থা একেবারে সংকটময় হয়ে উঠেছে। একদিন রাতে খাবারের সময় জিহুনের মা তাকে 20,000 ওয়ান দেয়। প্রথমে জিহুন এটা দেখে অবাক হয়ে যায় যে তার মাকে টাকা কেন দিল, কিন্তু তার মা তাকে বলে যে তুমি হয়তো ভুলে গিয়েছো আজ তোমার মেয়ের জন্মদিন। জিহুনের এক্স ওয়াইফ একজন ধনী পুরুষের সাথে বিয়ে করে তার সাথে সংসার করছে এবং তার এক্স ওয়াইফ জিহুনকে তার মেয়ের সাথে খুব কমই দেখা করতে দেয়। তখন জিহুন ভাবে সে তার মেয়ের জন্য আরো অনেক কিছু করবে এবং তাই তার মাকে এক্সট্রা টাকা দিতে বলে। কিন্তু তার মা তাকে বলে, তুমি তোমার মেয়ের জন্য এই টাকাগুলা দিয়ে চিকেন কিনে কেন দেও না? তখন জিহুন বলে, তুমি কি মনে করো না আমি তার জন্য কিছু উপহার কিনে দিতে পারি? এরপর অতিরিক্ত টাকা চেয়ে জিহুন জেদ করতে থাকে। প্রথমে তার মা তাকে জানায় যে সে আর্থিকভাবে অনেক কঠিন অবস্থার মধ্যে আছে, কিন্তু শেষে সে কিছুটা অতিরিক্ত টাকা দিয়েও দেয়। এরপর যখন তার মা সেখান থেকে চলে যায়, জিহুন তার মায়ের ক্রেডিট কার্ড চুরি করে এবং সেখান থেকে বেরিয়ে পড়ে টাকা তোলার জন্য। এরপর জিহুন টাকা তুলে তার গ্যাম্বলিং করা বন্ধুদের সাথে একটি গ্যাম্বলিং সেন্টারে চলে যায় এবং সেখানে যেয়ে ঘোড়দৌড়ের রেসে বাজি ধরে এবং সে আশা করে যে সে জিতবে। কিন্তু একের পর এক রাউন্ড সে হারতে থাকে এবং এক পর্যায়ে হারতে হারতে সে তার সব টাকায় হারিয়ে ফেলে। কিন্তু হঠাৎ করেই ভাগ্যের জোরে সে 4.5 মিলিয়ন ওয়ান জিতে যায়। খুশিতে জিহুন সেখানে থাকা ক্যাশিয়ারকে 10,000 ওয়ান টিপ দিয়ে দেয় এবং সেখান থেকে বাইরে চলে যায় তার বিজয় উদযাপন করার জন্য। জয়ী হয়ে জিহুন তার মেয়েকে ফোন করে এবং জানায় যে সে তার জন্য একটি বিশেষ উপহার প্রস্তুত করেছে এবং আজকে তাকে স্কুল থেকে তুলে নিবে। এবং সে ফোনে তার মেয়েকে বলে, আজ রাতে তুমি ভাজা চিকেন খাবে, খুবই দামি তাই না? চিন্তা করো না, দাম নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু একটু পরেই এই আনন্দময় মুহূর্তটি তার কাছ থেকে চলে যায়, কেননা সেখানে কিছু লোক তার দিকে আসতে থাকে। আসলে তারা ছিল দেনাদার, যার কাছ থেকে জিহুন টাকা ধার নিয়েছিল। অস্থির হয়ে জিহুন দৌড়ে বিল্ডিং এর ভেতরে চলে যায় যাতে করে তাদেরকে এড়িয়ে যেতে পারে। কিন্তু দুর্ঘটনাক্রমে সেখানে একটি মেয়ের সাথে তার ধাক্কা লেগে যায়। এর ফলে সেই দেনাদাররা জিহুনকে ধরে নেয় এবং তাকে বন্দুক দেখিয়ে জিহুনকে বলে, তুমি যদি ঋণ পরিশোধ না করো তাহলে আমরা তোমাকে হত্যা করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেব। আতঙ্কিত এবং মরিয়া হয়ে জিহুন তার পকেটে হাত দেয় যাতে করে সে গ্যাম্বলিং এ জেতা 4.5 মিলিয়ন ওয়ান দেনাদারদের দিয়ে দিতে পারে। কিন্তু সে হাত দিয়ে দেখে তার পকেট থেকে টাকা চুরি হয়ে গেছে এবং সে এটা রিয়েলাইজ করে প্রথমে যে সে মেয়েটির সাথে ধাক্কা খেয়েছিল হয়তোবা সেই মেয়েটি তার টাকাগুলো চুরি করে নিয়েছে। তখন জিহুন দেনাদারকে এটা বোঝাতে গেলে দেনাদাররা কিছুই বুঝতে চায় না এবং এক পর্যায়ে দেনাদাররা জিহুনের ওপর হামলা করে দেয় এবং তাকে বলে, তুমি যদি আমাদের টাকা পরবর্তীতে শোধ না করো তাহলে আমরা তোমার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিব। এবং জিহুনকে দিয়ে তারা একটি জোরপূর্বক চুক্তিতে সাইন করিয়ে নেয় এবং সেই চুক্তিতে লেখা ছিল যদি সে পরবর্তী মাসে তাদের টাকা শোধ না করে তবে তারা তার একটি কিডনি এবং একটি চোখ কেটে নিবে। তাদের চলে যাওয়ার সময় জিহুন হতাশ হয়ে 10,000 ওয়ান ধার চেয়ে বলে, একটু দাঁড়ান, দয়া করে কি আমি 10,000 ওয়ান ধার নিতে পারি? কিন্তু তারা তাকে কোনো পাত্তাই দেয় না এবং সেখান থেকে চলে যায়। টাকা না থাকায় জিহুন সেই মহিলাটির কাছে ফিরে যায় যাকে সে 10,000 ওয়ান টিপ দিয়েছিল
এবং তার থেকে টাকা ফেরত নেয়। 10,000 ওয়ান ফেরত পাওয়ার পর পরাজিত এবং সমস্ত পথ বন্ধ দেখে জিহুন ঠিক করে যে সে তার মেয়েকে স্কুল থেকে তুলে নিবে না এবং সরাসরি ক্ল মেশিনে যাবে, যাতে করে সেখান থেকে কিছু পুরস্কার জিতে সে তার মেয়েকে দিতে পারে। ক্ল মেশিনে দাঁড়িয়ে সে খুব নার্ভাস এবং হতাশ হয়ে চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। পাশেই একটি ছোট ছেলে খেলছিল এবং সে জিহুনের দুঃখজনক পরিস্থিতি দেখেই সে এগিয়ে আসে এবং কিছু পরামর্শ দেয়। তখন ছেলেটি গর্বিতভাবে তার জেতা খেলনাগুলি তাকে দেখিয়ে বলে, এভাবে চেষ্টা করো, এভাবে তুমি জিততে পারবে। জিহুন, যার হাতে কিনা শেষ কিছু টাকা ছিল, ছেলেটির সাহায্যে একটু আশা ফিরে পায়। ছেলেটির সহায়তায় সে শেষ পর্যন্ত একটি খেলনা জিতে নেয় এবং ছোট্ট এই বিজয়ে সে আনন্দিত হয়ে ওঠে। ছেলেটি তাকে অভিনন্দন জানায় এবং জিহুন তাকে ধন্যবাদ জানায় এবং তারা দুজন সেখানে সেলিব্রেশন করে। এরপর জিহুন তার মেয়েকে নিয়ে একটি স্টলে যায়, যেখানে তারা একসাথে বসে তাদের খাবার উপভোগ করে। জিহুনের মেয়ে জিহুনের মুখে অনেক আঘাতের চিহ্ন দেখে তাকে বলে, বাবা তোমার কি কিছু হয়েছে? জিহুন নিজের আঘাতগুলো উপেক্ষা করে হাসতে হাসতে জবাব দেয়, এসব মশার কামড়, কিছু না। তার এই হাস্যকর উত্তর দেখে তার মেয়ে কিছুটা শান্ত হয়, কিন্তু জিহুন নিজের পুরো পরিস্থিতির জন্য বেশ হতাশ হয়ে পড়েছে। তখন জিহুনের মেয়ে জিহুনকে বলে, এর পরের বার এমন কিছু করো না যাতে করে তোমাকে এমন আঘাত পেতে হয়। এরপরই জিহুন সেই ক্ল মেশিন থেকে যেই উপহারটি জিতেছিল সেটি তার মেয়েকে দেয়, কিন্তু উপহারটি খুলে দেখার আগেই তারা অবাক হয়ে যায়, কেননা উপহারটি ছিল একটি পিস্তল আকৃতির লাইটার। মেয়েটি তীব্রভাবে চমকে গিয়ে বলে, এটা মা দেখলে খুব কষ্ট পাবে। জিহুন লজ্জিত হয়ে দ্রুত উপহারটি ফিরিয়ে নেয় এবং প্রতিজ্ঞা করে যে পরের বছর সে তাকে ভালো কিছু উপহার কিনে দিবে। ওই সময় তার মেয়ে জিহুনকে কিছু বলার চেষ্টা করে পরবর্তী বছর নিয়ে, কিন্তু সে বলতে পারে না। তখন জিহুন বলে, দেখো আমি চাইছিলাম তোমাকে আরো ভালো কিছু খাওয়াতে, কিন্তু ঠিক আছে, আমরা তো এখনো একসঙ্গে স্টেক হাউসে গিয়ে খেয়েছি। কিন্তু তখন জিহুনের মেয়ে জিহুনকে বলে, ঠিক আছে, তবুও আমি সত্যি টি-বোন স্টেককেই বেশি ভালোবাসি। মা বলে এটা জাঙ্ক ফুড, কিন্তু আমি তাতে কিছু মনে করি না। এরপর তাদের খাবার শেষে জিহুন তার মেয়েকে তার মায়ের বাড়িতে নিয়ে গিয়ে বিদায় দেয়। এরপর জিহু সাবওয়ে স্টেশনে যায় এবং সেখানে যেয়ে একটি কালো কোট পরা ছেলের সাথে তার দেখা হয়। জিহুন প্রথমে মনে করে যে ছেলেটি হয়তো একটি সেলসম্যান এবং সে কথোপকথন এড়িয়ে যেতে চায়, কিন্তু সেখানে ছেলেটি তাকে একটি খেলার জন্য আমন্ত্রণ জানায় এবং গেমটির নাম হচ্ছে ডাকজি, যেটি একটি প্রচলিত কোরিয়ান গেম। গেমটি যেখানে খেলোয়াড়েরা একটি কার্ডে আঘাত করে অন্য কার্ড দিয়ে তাকে উল্টানোর চেষ্টা করে। এই গেমের জন্য ছেলেটি জিহুনকে প্রস্তাব দেয়। ছেলেটি এটাও বলে গেমে জয়ী হতে পারলে সে তাকে 1 লাখ ওয়ান পুরস্কার দিবে। তখন ছেলেটি ব্রিফকেসে টাকা দেখায়, যেটা দেখে জিহুন প্রস্তাবটি মেনে নেয় এবং খেলার জন্য প্রস্তুত হয়ে যায়। জিহুন প্রথমে কার্ডটিতে আঘাত করে, কিন্তু ছেলেটির কার্ড উল্টাতে পারে না। এরপর ছেলেটি জিহুনের কার্ডটি একবারে উল্টে দেয় এবং 1000 ওয়ান দাবি করে। জিহুন বুঝতে পারে যে তার কাছে কোনো টাকা নেই, তাই সে খেলা থেকে বের হতে চায়। তবে ছেলেটি বলে, কিভাবে হবে? আমি তো তোমার কাছে টাকা পাই, তুমি কি সেই টাকা তোমার শরীর দিয়ে পরিশোধ করতে চাও? জিহুন হতবাক হয়ে যায় এবং বলে, এটা কি হচ্ছে? ছেলেটি তাকে বলে, আমি প্রতি থাপ্পড়ের জন্য 1 লাখ ওয়ান নেব। তখন জিহুন বুঝতে পারে যে টাকা ছাড়াও খেলা চালিয়ে যেতে পারবে, তাই সে আগ্রহী হয়ে নতুন রাউন্ড খেলতে যায়। জিহুন একের পর এক হারতে থাকে এবং প্রতিবার থাপ্পড় খেতে থাকে, কিন্তু সে খেলা চালিয়ে যায়। অবশেষে সে একটি রাউন্ড জিতে ফেলে এবং পুরনো শর্ত ভুলে গিয়ে জিহুন ছেলেটিকে পাল্টা থাপ্পড় মারার জন্য হাত তোলে। আসো এখানে, এবার আমার পালা। কিন্তু ছেলেটি তাকে থামিয়ে দেয় এবং শান্তভাবে 1 লাখ ওয়ান তাকে দিয়ে বলে, আপনারই সেবা করছি স্যার। জিহুন ধন্যবাদ জানিয়ে টাকা নেয়। বেশ কিছু রাউন্ডের পর জিহুন একটি যথেষ্ট পরিমাণ টাকা জিতে ফেলে। তখন ছেলেটি তাকে তার গ্রুপে যোগ দিতে আমন্ত্রণ জানায় এবং বলে, এখানে এমন আরো অনেক গেম আছে যেগুলো খুবই লাভজনক। জিহুন সোজা বলে, দেখো আমি ডেসপারেট, কিন্তু এতটাও ডেসপারেট না। তবে তখন ছেলেটি জিহুনের জীবনের বিস্তারিত তথ্য পড়তে শুরু করে। তখন জিহুন বলে, আপনি কে? এর উত্তর হিসেবে ছেলেটি তাকে একটি বিজনেস কার্ড দেয়
এবং বলে আমাদের কাছে অনেক স্লট বাকি নেই। বাড়ি ফিরে যাওয়ার পথে জিহুন এক বৃদ্ধ মহিলার সাথে দেখা করে যে তার শৈশব বন্ধু সাংউ এর মা। বৃদ্ধ মহিলাটি গর্বিতভাবে বলে সাংউ বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি ব্যবসায়িক সফরে আছে। এরপর জিহুন মহিলাটিকে বলে যখন সাংউ শহরে ফিরে আসবে সে যেন তাকে ফোন দেয়, কেননা আমি তো তাকে সোল ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি করাতে সাহায্য করেছিলাম। আমি তাকে স্কুলে নিয়ে যেতাম যখন আমরা ছোট ছিলাম। জিহুন মহিলার কাছ থেকে মাছ কিনে এবং 10,000 ওয়ন দেয় আর বাকি টাকা রেখে দেয়। এটা তো 12,000 ওয়ন, মহিলা মজা করে বলে। ডিনারে জিহুন তার মাকে কিছু টাকা দেয়, কিন্তু তার মা এই টাকা দেখে তার উপর সন্দেহ করে এবং তাকে জিজ্ঞেস করে যে এই টাকা কোথা থেকে এলো, তুমি এটা জুয়া খেলে অথবা চুরি করে তো আনোনি। তখন জিহু বলে আজ পুরো দিন আমি হাতে কাজ করেছি। তখন তার মা উত্তেজিত হয়ে বলে যে তোমার এক্স ওয়াইফ এবং তার পরিবার যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে। এর মানে হলো জিহুন তার মেয়ে গংকে আর দেখতে পাবে না। অবাক হয়ে জিহুন বুঝতে পারে যে তার এক্স ওয়াইফের পুরো কাস্টাডি রয়েছে। মা তার ছেলের সামনে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরে, তোমার মেয়ে কোরিয়ান ভাষা ভুলে যাবে আর সে তোমার সাথে যেমন কথা বলতে পারতো এখন আর পারবে না, তুমি হয়ে যাবে তার কাছে অপরিচিত। তার মা তাকে আরো জানায় যে সে আইনজীবীদের সাথে পরামর্শ করেছে এবং তাদের মতে যদি জিহুন প্রমাণ করতে পারে যে সে আর্থিকভাবে গংকে সহায়তা করতে পারবে তবে সে কাস্টাডি দাবি করতে পারে। এই সমস্ত কথা জিহুনকে খুব ভারী করে তোলে এবং সে একেবারে নিরাশ হয়ে যায়। কিন্তু তার মেয়ে হারানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে জিহুন সে ব্যবসার কার্ডটি তুলে নেয় এবং ফোন নম্বরে ডায়াল করে। অপর প্রান্তে একটি কণ্ঠস্বর তাকে একটি ঠিকানা দেয়। পরে একটি গাড়ি জিহুনের সামনে এসে থামে এবং তাকে গাড়িতে উঠে যেতে বলা হয়। গাড়িতে ওঠার পর জিহুন দেখতে পায় অন্যান্য যাত্রীরা অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তার কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে গ্যাস ছড়িয়ে পড়ে যা দ্রুত তাকে অচেতন করে ফেলে। যখন জিহুন চেতনা ফিরে পায় তখন সে নিজেকে একটি বড় কক্ষে খুঁজে পায় যেখানে অনেকগুলো বেড রাখা রয়েছে এবং বেশ কিছু লোক বিভ্রান্ত ও অস্বস্তিতে পড়ে আছে। তখন জিহুন দেখতে পায় তার পোশাক পরিবর্তন করা হয়েছে এবং তার সমস্ত ব্যক্তিগত জিনিসপত্র তার কাছে নেই। রুমের প্রতিটি কোণেই সার্ভেলেন্স ক্যামেরা লাগানো রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করতে করতে জিহুন এক বৃদ্ধ পুরুষের সাথে দেখা করে যার জ্যাকেটে নাম্বার 1 লেখা ছিল। তখন জিহুন বলে এই দেখো, এর মানে তুমি নাম্বার 1 পেয়েছো আর আমি শেষ নাম্বার। তখন বৃদ্ধ ব্যক্তিটি জানায় যে তার মস্তিষ্কে টিউমার রয়েছে এবং তার চিকিৎসক মেমোরি উন্নত করার জন্য মানসিক ব্যায়াম করার পরামর্শ দিয়েছে। জিহুন জিজ্ঞেস করে যদি আপনার ব্রেনে সমস্যা থাকে তাহলে আপনি এখানে কি করছেন? আপনার উচিত ছিল বাড়িতে থাকা এবং আপনার বউয়ের হাতের খাবার খাওয়া আর কমফি চেয়ারে বসে নাতিদের খেলা দেখতে থাকা। তখন বৃদ্ধ ব্যক্তিটি মুস্কি হেসে উত্তর দেয় তুমি কি মনে করো তোমার বাবা মা কি পুরো দিন ধরে তাদের বউয়ের হাতের খাবার খায়? এই গম্ভীর পরিস্থিতির মধ্যেও বৃদ্ধ ব্যক্তিটি বেশ আনন্দিত এবং কথা বলতে থাকে। এমন সময় হঠাৎ কাছাকাছি কিছু হইচই শুরু হয় এবং আমরা দেখতে পাই সেই মেয়েটিকে, যেই মেয়েটি জিহুনের টাকা চুরি করেছিল। তাকে এক ভয়ঙ্কর লোক আক্রমণ করেছে যাকে দেখে গ্যাংস্টার মনে হয়। আর ওই লোকটি রেগে গিয়ে মেয়েটিকে শাসাতে শুরু করে আর বলতে থাকে আমি তোমাকে আগলে নিয়েছিলাম যখন তুমি উত্তর কোরিয়া থেকে পালিয়েছিলে, তোমাকে বাঁচাতে শিখিয়েছিলাম এবং তোমার জীবন গড়তে সাহায্য করেছিলাম, আর তুমি আমার বিশ্বাস ভেঙে আমাকে ছেড়ে চলে গেলে। জিহুন সেই সুযোগে মেয়েটির সাথে তার চুরি করা টাকা নিয়ে কথা বলার চেষ্টা করে এবং দাবি করে যে সে টাকা ফেরত দিক। তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, কিন্তু এরই মধ্যে ফ্যাসিলিটি স্টাফরা যাদের রেড স্যুট এবং মাস্ক পরা ছিল রুমের মধ্যে প্রবেশ করে এবং সবাইকে শান্ত হওয়ার নির্দেশ দেয়। স্টাফরা আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের স্বাগত জানায় এবং ঘোষণা করে যে তারা 6টি গেমে অংশগ্রহণ করবে। 6 দিন ধরে চলা এই গেমগুলোর মধ্যে যারা সমস্ত 6টি গেম শেষ করতে পারবে তারা একটি বিশাল নগদ পুরস্কার জিতবে। গেমের এক অংশগ্রহণকারী হলেন সাংউ, যে কিনা জিহুনের শৈশবের বন্ধু। সাংউ পরিস্থিতি সম্পর্কে সন্দেহজনক লাগায় সামনে এসে স্টাফদের প্রশ্ন করতে থাকে কেন কেউ আপনাদের উপর বিশ্বাস করবে? আমাদের গ্যাস দিয়ে এখানে এনে হাজির করা হয়েছে আমাদের ইচ্ছার বিরুদ্ধে। এ সময় একজন প্রহরী যার মাস্কে একটি স্কোয়ার চিহ্ন ছিল সাংউ এর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে, যেখানে সত্য বেরিয়ে আসে যে সাংউ গোপনে তার ক্লায়েন্টদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ফিউচার মার্কেটে বিনিয়োগ করেছিল, যার পরিণতি ছিল ভয়াবহ ক্ষতি। তার বর্তমান ক্ষতি দাঁড়িয়েছে 650 মিলিয়ন ওয়ান। জিহুন
অবাক হয়ে যায়, কারণ সাংউয়ের মা বলেছিলেন যে তার ছেলে এখন যুক্তরাষ্ট্রে আছে। সেখানে স্টাফরা সেখানেই থেমে থাকেনি, তারা অন্যান্য খেলোয়াড়দের আর্থিক অবস্থাও প্রকাশ করে, তাদের দেনা সম্পর্কে বর্ণনা করে এবং এমনকি তাদের ডেসপারেট হওয়া মুহূর্তগুলোর ভিডিও ফুটেজও দেখায়। তোমাদের সবার উপর দেনা রয়েছে যা পরিশোধ করতে পারবে না। আমি তোমাদের শেষ এক সুযোগ দেব। তোমরা কি আবার পুরনো ও বিষাদময় জীবন কাটাতে ফিরে যাবে যেখানে তোমরা দেনাদারদের তাড়া খাচ্ছ, নাকি এই শেষ সুযোগটি গ্রহণ করবে? যদি তোমাদের কাছে একটাই সুযোগ থাকে, এক মুহূর্তে তোমরা যা কিছু চেয়েছো তা অর্জন করার, তো তোমরা কি তা ধরবে নাকি এটিকে চলে যেতে দিবে? এরপর সিলিং থেকে একটি বিশাল কাচের ব্যাংক নামিয়ে আনা হয়, যা সবার মনোযোগ আকর্ষণ করে। স্টাফরা ঘোষণা করে যে এই ব্যাংকটি গেম খেলার মধ্যে টাকা দিয়ে পরিপূর্ণ করা হবে, প্রথম গেম থেকে শুরু হবে এবং সেই সাথে একটি বড় পুরস্কারের প্রতিশ্রুতি দেয়। অংশগ্রহণকারীরা প্রস্তাবিত পুরস্কারের সম্ভাবনা দ্বারা প্রবলভাবে প্রলুব্ধ হয়, তবে স্টাফরা তাদের এই গেমটি এখনই ছাড়ার সুযোগও দেয়। বিভ্রান্ত কিন্তু সম্ভাব্য অর্থের প্রলোভনে সবাই খেলায় থাকতে সিদ্ধান্ত নেয়। খেলা শুরু করার আগে অংশগ্রহণকারীদের একটি সম্মতি ফর্ম সই করতে বলা হয়, যেখানে 3টি নিয়মের বর্ণনা রয়েছে। প্রথমত, খেলোয়াড়েরা একবার খেলা শুরু হলে খেলায় থামতে পারবে না। দ্বিতীয়ত, যে কোনো খেলোয়াড় খেলার জন্য সম্মত না হলে তাকে সরিয়ে দেওয়া হবে। তৃতীয়ত, গেমটি কেবলমাত্র তখনই শেষ হবে যদি বেশিরভাগ খেলোয়াড় সিদ্ধান্ত নেয় যে তারা খেলা বন্ধ করতে চায়। অদ্ভুত শর্তাবলী থাকা সত্ত্বেও সবাই ফর্ম সই করে নেয় এবং প্রস্তুতি নেয় গেম খেলার জন্য। অংশগ্রহণকারীদের রুম থেকে বের করে একটি করিডোরে নিয়ে যাওয়া হয়, যে রুমটি অনেক আঁকাবাঁকা সিঁড়ি এবং অনেক রং বেরঙের পেইন্টিং করানো দিয়ে পরিপূর্ণ ছিল। এরপর পথে তাদের ছবি তোলা হয় এবং ছবি মুহূর্তের মধ্যে একটি কন্ট্রোল রুমের মেঝেতে প্রদর্শিত হয়। কন্ট্রোল রুমে রহস্যময় ফ্রন্টম্যান কালো মাস্ক পরিধান করে মনিটরের মাধ্যমে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেন। এরপর অংশগ্রহণকারীদের একটি বিশাল উন্মুক্ত মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে একটি বড় মূর্তি দাঁড়িয়েছিল, যেটা দেখতে একটি তরুণী মেয়ের মতো। অন্যদিকে জিহুন সাংউকে দেখতে পায় এবং সুযোগ পেয়ে তার মায়ের কাছে যুক্তরাষ্ট্রে থাকার বিষয়টি কেন মিথ্যা বলেছিল তা জানতে চায়, তবে সাংউ তাকে এড়িয়ে যায়, স্পষ্টভাবেই তার জীবন নিয়ে কথা বলতে আগ্রহী নয়। একটি ঘোষণা শোনানো যায় এবং খেলোয়াড়দের সাদা লাইনের পেছনে দাঁড়ানোর নির্দেশ দেয়, যার মাধ্যমে গেমটি শুরু হওয়ার সংকেত দেওয়া হয়। এর মধ্যে কন্ট্রোল রুমে ফ্রন্টম্যান একটি ফোন কল গ্রহণ করে, কলারের কাছে নিশ্চিত করে যে প্রথম গেমের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং ফ্রন্টম্যান মনিটরের সামনে বসে গেমের পরিচালনা পর্যবেক্ষণ করার জন্য প্রস্তুত হন। মাঠে খেলোয়াড়দের জানানো হয় যে প্রথম গেমটি হবে রেড লাইট গ্রিন লাইট। নিয়মগুলো হলো তাদের 5 মিনিটের মধ্যে মাঠটি পার করতে হবে। যখন মূর্তিটি গ্রিন লাইট বলবে তাদের এগিয়ে যেতে হবে, কিন্তু রেড লাইট বললে তাদের থেমে যেতে হবে। রেড লাইটে কোনো গতিবিধি ডিটেক্ট হলে সেই খেলোয়াড়কে এলিমিনেট করে দেওয়া হবে। গেমটি শুরু হয় এবং প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু হঠাৎ মূর্তিটি গতিবিধি শনাক্ত করে এবং একটি খেলোয়াড়কে অবিলম্বে গুলি করে মেরে ফেলা হয়। অন্য খেলোয়াড়েরা হতবাক হয়ে যায়, তারা বিশ্বাস করতে পারে না যে এটি কি সত্য। গ্রিন লাইট ঘোষণা হওয়ার পর ভুক্তভোগীর বন্ধু শ্বাসরুদ্ধ হয়ে মৃতদেহের কাছে এগিয়ে যায় এবং নিশ্চিত করে যে সে সত্যিই মৃত। ভয় পেয়ে একটি খেলোয়াড় স্টার্টিং লাইনে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে সবার সামনে গুলি করে মারা হয়। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং খেলোয়াড়েরা চারিপাশে দৌড়াতে থাকে, যার ফলে মূর্তিটি অনেক চলাচল শনাক্ত করে। এর ফলস্বরূপ একটি ভয়াবহ রক্তক্ষয় ঘটে, যেখানে শরীরগুলো গেটের কাছে পড়ে থাকে। মাঠটি একটি বড় কসাইখানায় পরিণত হয়, যেখানে কিছু খেলোয়াড় আতঙ্কে জমে দাঁড়িয়ে থাকে এবং চলতে পর্যন্ত পারে না। এই পরিস্থিতির মধ্যে কন্ট্রোল রুমে ফ্রন্টম্যান মনিটরে সবকিছু দেখছে এবং অ্যালকোহল পান করছে, আর সেই সাথে সেখানে থাকা অদ্ভুত যান্ত্রিক পুতুল দ্বারা সঙ্গীত শুনছে। যখন বিশৃঙ্খলা থামলো, তখন বাকি খেলোয়াড়েরা আতঙ্কিত হয়ে জমে দাঁড়িয়ে থাকে, তবে এক খেলোয়াড় আলাদা হয়ে দাঁড়িয়ে থাকে। একটি বয়সী লোক যে নাম্বার 1 জার্সিটি পরেছে, সে হাসছে এবং আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যাচ্ছে। মৃত্যুর হুমকি তার উপরে কোনো প্রভাব ফেলতে পারছে না। তার শান্ত মনোভাব বাকি খেলোয়াড়দের অনুপ্রাণিত করে, তাদের সাহস যোগায়। শান্তিপূর্ণভাবে এবং আরো সতর্কভাবে চলতে থাকে জিহুন।
অন্যদিকে দেখি যে এখনো মাটিতে জমে আছে, সাহস সংগ্রহ করতে সংগ্রাম করছে। অপরদিকে সাংউ জিহুনকে তাকে চলতে বলা এবং অন্য খেলোয়াড়দের ঢাল হিসেবে ব্যবহার করার প্রস্তাব দেয়। জিহুন পরামর্শটি নেয় এবং সতর্কতার সাথে সামনে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে পেছনে লুকিয়ে সেই টাকা চুরি করা মেয়েটি একই কৌশল ব্যবহার করে আর তার প্রাক্তন বসের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর গেমটি চলতে থাকলে আরো খেলোয়াড় গুলি খেয়ে মারা যায়। ঠিক ফিনিশ লাইনের কাছে জিহুন তার ভারসাম্য হারায়, কিন্তু ঠিক তখনই দলটি বলে ওঠে রেড লাইট। কিন্তু খেলোয়াড় নম্বর 199 তাকে বাঁচাতে তার কলার চেপে ধরে এবং তাকে নিচে পড়তে দেয় না। তারা দুজনে লাইনে পৌঁছাতে সক্ষম হয় 1 সেকেন্ড আগে, সময় শেষ হওয়ার আগেই। এরপর বেশ কিছু খেলোয়াড় যেমন জিহুন, সাংউ এবং সেই বৃদ্ধ লোকটি এবং ওই টাকা চুরি করা মেয়েটি গেম শেষ করে বেঁচে যায়। অপরদিকে গার্ডরা মাঠে থাকা বাকি খেলোয়াড়দেরকে একে একে নির্মমভাবে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই বিশাল এক যান্ত্রিক ছাদ মাঠের উপর বন্ধ হয়ে যায় এবং ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হলে আমরা বুঝতে পারি এই খেলাটি একটি নির্জন দ্বীপে হচ্ছে। এরপর স্টাফরা মাঠ পরিষ্কার করতে শুরু করে এবং লক্ষ্য করে মৃতদেহগুলোর মধ্যে এখনো কিছু মৃতদেহ জীবিত রয়েছে, তবে সেটা তারা তোয়াক্কা না করে লাশগুলোকে চুল্লিতে পুড়িয়ে ফেলে। এরপর বেঁচে থাকা খেলোয়াড়দের ডরমিটরে নিয়ে আসা হয় এবং যারা এই ভয়াবহ ঘটনাগুলি দেখেছে তা দেখে স্পষ্টভাবে সবাই শোকগ্রস্ত। জিহুন ধন্যবাদ জানায় খেলোয়াড় নাম্বার 199 এবং সাংউকে, যারা তাকে গেম চলাকালীন তার জীবন বাঁচিয়েছে। তারপর স্টাফরা কক্ষে প্রবেশ করে। প্রথম রাউন্ড সম্পূর্ণ করার জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়, কিন্তু এবার স্টাফদের হাতে রাইফেল ছিল। স্কোয়ার মাস্ক পরিহিত গার্ড ফলাফল ঘোষণা করেন। প্রতিযোগীদের সংখ্যা 456 থেকে কমে 211 হয়েছে, অর্থাৎ 255 জন প্রতিযোগী মৃত্যুবরণ করেছে। একটি মহিলা প্রতিযোগী অন্তত অসুস্থ হয়ে পড়ে এবং স্টাফদের কাছে আবেদন করতে থাকে। সে তাদের কাছে অনুরোধ করে যেন তাকে চলে যেতে দেওয়া হয়। সে তার সব ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেয় এবং জানায় যে তার একটি সন্তান রয়েছে যাকে সে এখনো পর্যন্ত নিবন্ধন করেনি এবং তার নামও তাকে দেওয়া হয়নি। তার এই মিনতি অন্যান্য খেলোয়াড়দের মধ্যে তোলপাড় সৃষ্টি করে এবং অন্যান্য প্রতিযোগীরা একে একে তাদের মুক্তির জন্য আবেদন করতে শুরু করে। স্কোয়ার মাস্ক পরিহিত গার্ডটি স্থির ও শীতলভাবে প্রতিক্রিয়া জানান, এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না। আমরা আপনাদের ক্ষতি করতে কিংবা ঋণ সংগ্রহ করতে আসিনি, বরং আমরা আপনাদের একটি সুযোগ দিতে এখানে উপস্থিত হয়েছি। তবে স্টাফরা কঠোরভাবে মনে করিয়ে দেয় গেমের প্রথম দুটি নিয়ম। একবার গেম শুরু হলে খেলোয়াড়েরা থামতে পারবেন না এবং যারা খেলতে অস্বীকার করবেন তাদের সরিয়ে দেওয়া হবে। মৃত্যুর ভয় মুহূর্তে পুরো রুমে নীরবতা সৃষ্টি করে, কিন্তু সাংউ তৃতীয় নিয়মের কথা স্মরণ করিয়ে দেয়। কন্টেস্ট ফর্মের ক্লোজ 3 অনুযায়ী যদি সমস্ত খেলোয়াড় একমত হন গেমটি বন্ধ করার জন্য, তবে গেমটি বন্ধ হতে পারে। তবে আমি কি ভুল বলেছি? স্টাফরা একমত হয়, কিন্তু তারা ভোট দেওয়ার আগে পুরস্কারের টাকা প্রদর্শন করার প্রস্তাব দেয়। এক উত্তেজনাপূর্ণ মুহূর্তে বিশাল একটি সঞ্চয় ব্যাংক নামানো হয় এবং সেটি নগদ টাকায় পূর্ণ করা হয়, যা প্রতিযোগীদের একেবারে মুগ্ধ করে দেয়। স্টাফ জানায় প্রতিটি এলিমিনেট খেলোয়াড়দের জন্য পুরস্কারে 100 মিলিয়ন ওয়ান যোগ করা হবে। 255 জন প্রতিযোগী মারা যাওয়ায় পুরস্কারের পরিমাণ এখন দাঁড়িয়েছে 25.5 বিলিয়ন ওয়ান, যা তাদের জীবনকে চিরকাল পরিবর্তন করে দিতে পারে। তবে এখানে একটি শর্ত রয়েছে, বাকি প্রতিযোগীরা কিছুই পাবে না। আচ্ছা স্যার, তাহলে যদি আমরা 6টি গেম সম্পন্ন করতে পারি আমরা কত টাকা পাবো? যেহেতু 456 জন খেলোয়াড় ছিল, মোট পুরস্কারের পরিমাণ 45.6 বিলিয়ন ওয়ান। পুরস্কারের টাকার লোভে কিছু খেলোয়াড় যারা আগে গেমটির বিপক্ষে ছিল তারা সিদ্ধান্ত পরিবর্তন করে। এরপর ভোট গ্রহণ শুরু হয় এবং এটি প্রতিযোগীদের নম্বরের বিপরীতে করা হয়। জিহুন প্লেয়ার 456 প্রথম ভোট দেয় এবং সে গেমটি শেষ করার পক্ষে ভোট দেয়। ভোট গ্রহণ চলতে থাকে এবং ফলাফল যখন কাছে আসে তখন চাপ সৃষ্টি হয়। দীর্ঘ ও উত্তেজনাপূর্ণ প্রক্রিয়ার পর ভোটগুলি সমানভাবে বিভক্ত হয়ে যায়। শেষ এবং সিদ্ধান্তমূলক ভোটটি পড়ে প্লেয়ার নাম্বার 1, সেই বৃদ্ধ ব্যক্তির ওপর। জিহুইন সবচেয়ে খারাপ কিছু ভাবছিল, কারণ বৃদ্ধ লোকটির ব্রেন টিউমার আছে এবং তার কিছু হারানোর নেই বলে মনে হয়। তবে সবাইকে চমকে দিয়ে বৃদ্ধ লোকটি গেমটি বন্ধ করার পক্ষে ভোট দেয়। এইভাবে সংখ্যাগরিষ্ঠ খেলোয়াড়েরা গেমটি শেষ করার পক্ষে সিদ্ধান্ত নেয় এবং স্টাফরা ঘোষণা দেয় যে খেলোয়াড়েরা বাড়ি ফিরে যেতে পারবে, আর যারা এখানে থেকে যেতে চায় তারা থেকে যেতে পারবে এবং শেষ পর্যন্ত গেম কন্টিনিউ করতে পারবে। এবং স্টাফরা এটাও বলে এখান থেকে যারা চলে যাবে, যদি কখনো সংখ্যাগরিষ্ঠ খেলোয়াড়েরা আবার খেলতে চায়
তাদের যোগাযোগ করা হবে। পরবর্তী দৃশ্যে জিহুন এবং ওই চোর মেয়েটিকে দেখি যাদেরকে একটি ভ্যান থেকে ফেলে দেওয়া হয়, তাদের হাত বাঁধা ছিল। সেখানে জিহুন মেয়েটিকে তার বাঁধন খুলে দিতে বলে, কিন্তু মেয়েটি জিহুনকে বলে আমি তোমাকে তোমার বাঁধন খুলে দিই আর তুমি তোমার টাকার জন্য আমাকে বলো। তখন জিহুন তাকে আশ্বাস দেয় যে সে তার চুরি করা টাকা ভুলে যাবে এবং এরপর সে তাকে মুক্তি দিবে। কিন্তু মুক্তি পেয়ে জিহুন সেই মেয়েটির কাছে তার টাকা দাবি করে যে আমার টাকা ফেরত দাও। একই রকম পরিস্থিতি ঘটে সাংও এবং প্লেয়ার নাম্বার 199 এর সাথে। সেখানে থাকা প্লেয়ার 199 ফোন কল করার জন্য তার ফোন ধার চায়। এরপর তারা একটি কনভিনিয়েন্স স্টোরে যায় যেখানে সাংও একটি পাওয়ার ব্যাংক কেনে যাতে করে সে তার ফোন চার্জ দিতে পারে। যখনই সাংও এর ফোন অন হয় সেখানে তার ফোনে অনেক মেসেজ আসতে থাকে, যেখানে পুলিশ এবং ঋণদাতাদের মেসেজও ছিল, যা তার আর্থিক সমস্যার কথা মনে করিয়ে দেয়। তার নিজের সমস্যার মধ্যেও সাংও তার নতুন বন্ধু প্লেয়ার 199কে রামেন কিনে দেয় এবং তাকে ফোন কল করার জন্য তার ফোন ধার দেয়। তখন প্লেয়ার 199, আচ্ছা আমরা একে প্লেয়ার 199 বলবো না, এর নাম হচ্ছে আলী, হ্যাঁ। তখন আলী বলে ধন্যবাদ স্যার। এই ব্যবহারটি আলীর মনকে গভীরভাবে স্পর্শ করে, যে কিনা সাংও এর থেকে এটা আশা করেনি। তখন আলী সাংওকে বলে যে সে সিউল থেকে তার গ্রামের বাড়ি হেঁটে হেঁটে যাবে। তখন সাংও তাকে বলে তুমি হেঁটে হেঁটে কেন যাবে? তখন আলী বলে আমার কাছে কোনো টাকা নাই। তখন সাংও তার প্রতি সহানুভূতি দেখিয়ে তাকে বাসের টিকিটের জন্য কিছু টাকা দেয়। তখন আলী বলে আমি আপনাকে টাকা ফেরত দিতে পারবো না। তখন সাংও বলে আমি তোমাকে টাকা ফেরত দিতে বলছি না, এটা নিয়ে নাও। আলী বলে ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। তখন সাংও বলে শোনো, আমি তোমার স্যার না, তাই আমাকে স্যার বলবে না। এরপর দুইজন আলাদা হয়ে যায়। এর কিছু সময় পর জিহুন পুলিশ স্টেশনে গিয়ে তার অপহরণের এবং মৃত্যুর গেমগুলোর কথা রিপোর্ট করতে যায়। তবে অফিসাররা তার গল্পকে অবাস্তব মনে করে, এমনকি তারা মনে করে যে শিশুদের খেলা খেলে বেঁচে থাকার জন্য বাধ্য হওয়া এবং তারপর ভোটের মাধ্যমে মুক্তি পাওয়া ননসেন্স, অসম্ভব। উত্তেজনা চলতে থাকলে ডিটেকটিভ জুনহো সেখানে আসে। অপরদিকে জিনহো পুলিশকে দেওয়া ভিজিটিং কার্ড দেখিয়ে আশা করে যে এটি প্রমাণ হিসেবে কাজ করবে। একজন অফিসার কার্ডে থাকা নম্বরে ফোন করে, কিন্তু অপরদিকে একজন অজানা নারী ফোনটি উত্তর দেয় এবং পুরোপুরি অজ্ঞাত থাকে ওই গেম সম্পর্কে। তখন মেয়েটি বলে আমি তোমাদের বলবো যে আমি তোমাদের দেওয়া গেম খেলবো, তাহলে ইন্টারনেট ক্যাফেতে যাও, এতে সমস্যা কি? তুমি আসলে একটা ইডিয়েট। এই সমস্ত কথা শুনে জিনহো অনেক জটিল অবস্থায় পড়ে যায়, আর তাদের অবিশ্বাসের কারণে তারা শেষমেশ জিহুনকে স্টেশন থেকে বের করে দেয়। পরে জুনহো তার এক সহকর্মীতে জিহুন এবং পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি কার্ডে থাকা জ্যামিতিক চিহ্নগুলো লক্ষ্য করেন এবং আগ্রহী হয়ে ওঠে। জিহুন বাড়ি ফিরে এসে দেখতে পায় যে তার মা অনুপস্থিত। দরজা খোলা ছিল, যা তার কাছে অস্বাভাবিক মনে হয়। বিভ্রান্ত হয়ে এবং অপ্রত্যাশিতভাবে সাংওকে দেখতে পায়, যে দূর থেকে তার মাকে দেখছে। জিহুন তার বন্ধুকে নতুনভাবে শুরু করতে এবং তার মাকে সত্য কথা বলার পরামর্শ দেয়, কিন্তু সাংও তার পরিস্থিতির কঠিন বাস্তবতা তুলে ধরে 6 বিলিয়ন ওয়ান, 600 মিলিয়ন ওয়ান ভেবেছিলাম। তারা সবকিছু জানে না। সাংও স্বীকার করে যে সে তার মায়ের বাড়ি এবং দোকানকেও ঋণের জন্য জামানত হিসেবে ব্যবহার করেছে। তাদের কথা বলার মাঝে জিহুন একটি হাসপাতাল থেকে কল পায়। সে তাড়াহুড়ো করে সেখানে চলে যায় এবং দেখতে পায় যে তার মা, যিনি গুরুতর ডায়াবেটিসে আক্রান্ত, তীব্র যন্ত্রণা থেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। জিহুন তার মায়ের পা দেখতে যায়, যা ঘা দিয়ে ভর্তি। ডাক্তার ব্যাখ্যা করেন যে তার মায়ের তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে, তবে যদি অবস্থার অবনতি হয় তাহলে তাকে পা কেটে ফেলতে হতে পারে। তবে তার মায়ের শারীরিক অবস্থার মধ্যেও জিহুনের মা হাসপাতাল ত্যাগ করতে চায়, কারণ তারা চিকিৎসার খরচ সামাল দিতে পারবে না। জিহুন তাকে থামানোর চেষ্টা করে, তাকে হাসপাতালে থাকার জন্য অনুরোধ করে। তবে তার মা তাকে স্মরণ করিয়ে দেয় যে সে তার ইন্স্যুরেন্স বাতিল করে দিয়েছিল এবং সমস্ত টাকা জুয়া খেলে হারিয়েছে। তার মার কথা জিহুনের মনকে গভীরভাবে আঘাত করে এবং সে প্রতিশ্রুতি দেয় যে সে অন্য কোথাও তার মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে। অপরদিকে ডিটেকটিভ জুনহো তার মার সাথে কথা বলছে তার হারানো ভাই সম্পর্কে। তার ভাই কয়েকদিন ধরে যোগাযোগের বাইরে। এরপর জিহুন তার মায়ের স্বাস্থ্য সমস্যা এবং পরিবারের কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে থাকে। সে টাকা উপার্জন করার উপায় খুঁজছে এবং নিজের পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছে। তবে তার মেয়ের প্রতি এবং মায়ের প্রতি দায়বদ্ধতা তাকে আরো শক্তিশালী করে তোলে এবং এই সব প্রতিকূলতার মধ্যেও সে তার সংগ্রাম চালিয়ে যায়। এদিকে সে চোর মেয়েটি তার ছোট ভাইকে দেখতে গিয়ে তাকে আশ্বাস করে যে সে আগামী বছর তাকে অনাথ আশ্রম থেকে বের করে আনবে। আমরা জানতে পারি যে এই মেয়েটি আসলে উত্তর কোরিয়া থেকে পালিয়ে এসেছে
এবং তার মা বাবা এখনো সেখানে আটকা পড়ে আছে। সে তার ভাইকে সাহস দেয় এবং প্রতিশ্রুতি দেয় যে খুব শীঘ্রই তাকে অনাথ আশ্রম থেকে বের করবে। অন্যদিকে আলী তার কাজের জায়গায় গিয়ে কয়েক মাস ধরে পাওনা বেতন দাবি করে। তার বস অগাধ আত্মবিশ্বাসের সাথে তাকে অবহেলা করে এবং তার দাবি খারিজ করে দেয়। এতে আলী আরো ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু বসের কোনো প্রভাব পড়ে না। অবশেষে আলীকে বেতন ছাড়াই অফিস ত্যাগ করতে হয়। এভাবে প্রতিটি চরিত্র তাদের জীবন যুদ্ধে জড়িয়ে পড়ে, যেখানে তারা আর্থিক সমস্যা, অন্ধকার ভবিষ্যৎ এবং অনিশ্চিত পথের মুখোমুখি। তবে তাদের দৃঢ় প্রতিজ্ঞা এবং সংগ্রামের মধ্যে দিয়ে তারা শেষ পর্যন্ত নিজেরাই সিদ্ধান্ত নেবেন তাদের ভবিষ্যৎ কিভাবে গড়বে, যদিও তারা জানে যে তাদের পথে আসন্ন বিপদের খেলা চলছে। এরপরের সিনে আলী তার বসের কাছে গিয়ে অভিযোগ করে যে সে আর্থিকভাবে নিঃস্ব। সে দাবি করে, তোমার কি মনে নেই আমি বলেছিলাম আমি টাকার অভাবে ভুগছি, আমি এতটাই দরিদ্র যে আমাকে চিকিৎসকের সাহায্য লাগবে। আলী তার হাত দেখিয়ে বোঝায় যে কাজের সময় দুটি আঙুল হারিয়েছে এবং উপযুক্ত চিকিৎসা করানোর মতো অর্থও নেই। তবে বস তার অভিযোগ উপেক্ষা করে চলে যাওয়ার চেষ্টা করে। কথোপকথন চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। সাংঘাতিকভাবে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে এবং এক মুহূর্তের মধ্যে আলী অসাবধানতাবশত একটি ভারী মেশিনের দিকে তার বসকে ধাক্কা দিয়ে ফেলে, যার ফলে বসের আঙুল ফেটে যায়। বসের যন্ত্রণায় কাঁপতে থাকলেও আলী সুযোগ পেয়ে বসের পকেট থেকে টাকার বান্ডেল চুরি করে এবং সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে ফিরে আলী চুরি করা টাকা তার স্ত্রীর হাতে তুলে দেয় এবং তাদের ছেলে নিয়ে পাকিস্তানে চলে যেতে বলে। সে প্রতিশ্রুতি দেয় যে সে পরে তাদের অনুসরণ করবে, তবে তার স্ত্রীকে বলে তারা এখনোই চলে যেতে হবে যাতে নিরাপদে থাকতে পারে। আলী তার স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে যে এটি হয়তো তাদের শেষ দেখা হতে পারে। এদিকে সাঙ্গু তার মায়ের সঙ্গে ফোনে কথা বলে এবং মিথ্যা বলে যে সে যুক্তরাষ্ট্রে আছে। তার মা খুশি হয়ে জানতে চায় সে ভালো খাবার খাচ্ছে কিনা এবং আরামদায়কভাবে জীবনযাপন করছে কিনা। তারা কিছু সময় আনন্দের সাথে কথা বলে, কিন্তু মা শেষ পর্যন্ত ফোন রেখে দেয়। সে এ সময়ের মধ্যে সন্তুষ্ট থাকে এবং জানে না যে তার ছেলের আসল অবস্থা কি। এমন সময় পুলিশের অফিসাররা সাঙ্গু এর মায়ের দোকানে এসে জানায় যে সাঙ্গু তার ক্লায়েন্টদের টাকা আত্মসাৎ করার অভিযোগে তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। তারা তাকে জানাতে বলে যদি সাঙ্গু তার সঙ্গে যোগাযোগ করে তাহলে তাদেরকে জানিয়ে দিতে। সাঙ্গুর মায়ের জন্য এটি ছিল একটি বড় অপমান যা তার সামনেই ঘটলো এবং সে তার গ্রাহকদের সামনে লজ্জিত হয়ে পড়ে। এদিকে সাঙ্গু একা তার অ্যাপার্টমেন্টে বসে থাকে, ছুট পড়া অবস্থায়। সে এক গরম জলের ডুব দেয় যেন তার জীবনের সবকিছু শেষ করে দিতে চায়, কিন্তু ঠিক তখনই তার দরজার বেল বাজে। হঠাৎ সে ভয় পেয়ে ওঠে। সাঙ্গু দরজার নিচে পরিচিত জ্যামিতিক চিহ্ন সম্বলিত একটি ভিজিটিং কার্ড দেখে অবাক হয়। অন্যদিকে জিহুন তার মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করার উপায় খুঁজতে থাকে। ডেসপারেটলি সে একজন বন্ধুর কাছে টাকা ধার চায়, কিন্তু বন্ধু তা দিতে অস্বীকার করে। অবসন্ন হয়ে জিহুন মদ খেতে শুরু করে। মদ খাওয়ার সময় সেখানে সে বৃদ্ধ মানুষটি এসে বসে এবং তার সাথে কথা বলা শুরু করে আর বলে তুমি তো প্লেয়ার 456, তাই তো? ও হ্যাঁ, আমি সেই। তারা একসাথে মদ খায়, তাদের চিন্তা ও পরিকল্পনা শেয়ার করে। জিহুইনের অবাক হওয়ার পালা যখন বৃদ্ধ মানুষ জানায় যে সে আবারও গেমে ফিরে যেতে চায়। জিহুইন ভয় পেয়ে প্রশ্ন করে কিভাবে সে আবার সে আতঙ্কে ফিরে যেতে পারে। তবে বৃদ্ধ লোকটি তার সিদ্ধান্ত ব্যাখ্যা করে। সে বিশ্বাস করে যে গেমের বাইরে জীবন গেমের চেয়েও খারাপ, আর তাই সে গেমে ফিরে যেতে চায়। সে স্বীকার করে যে সে বসে বসে মৃত্যু আসার অপেক্ষা করতে চায় না। এইদিকে গ্যাংস্টার, যার আসল নাম ডেক্সু, তার সঙ্গীদের নির্দেশ দেয় তাদের দলকে একত্রিত করতে। সে আবার গেমের আয়োজনকারীদের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করে এবং যখন তার জন্য গাড়ি আসবে তারা ড্রাইভারকে জিম্মি করবে এবং গেমের অবস্থান এবং পুরস্কারের টাকার খবর বের করবে। তবে তার সঙ্গী কিছুটা হেজিটেট করে এবং ডেক্সুকে মনে করিয়ে দেয় যে সে ফিলিপিন্সের একটি ক্যাসিনোতে বিশাল গ্যাম্বলিং ক্ষতির মুখোমুখি হয়েছিল, যেখানে স্থানীয় মাফিয়াদের সঙ্গে তার বিরোধ হয়েছিল এবং পরে সেটা বড় ঋণে পরিণত হয়েছে। তুমি এটা কিভাবে জানলে? ডেক্সু জিজ্ঞাসা করে। তার সঙ্গী জানায় যে আর কেউ ডেক্সু এর সাথে কাজ করতে চায় না। পরবর্তীতে তার সঙ্গী ডেক্সুকে বিশ্বাসঘাতকতা করে এবং ফিলিপিন্সের মাফিয়াদের সঙ্গে কিছু সময় পর ক্যাসিনোর লোকেরা সেখানে আসে। ক্ষিপ্ত হয়ে ডেক্সু তার সঙ্গীকে মার দেয় এবং বিশ্বাসঘাতকতার জন্য তাকে সেখানে মেরে ফেলে। মাফিয়া তার কাছাকাছি আসলে ডেক্সু এর আর কোনো উপায় থাকে না এবং তাকে পালিয়ে যেতে হয়। অবশেষে সে একটি সেতু থেকে ঝাঁপ দেয়। অপরদিকে জিহুন তার প্রাক্তন স্ত্রীর কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু সে সাহায্য দিতে অস্বীকার করে। তাদের কথা চলাকালীন তার নতুন স্বামী এবং
তার মেয়ে বাড়িতে ফিরে আসে। জিহুন বাইরে চলে আসে, কিন্তু এক্স ওয়াইফের স্বামী তাকে থামায় এবং একটি টাকার প্যাকেট দেয়, বলে যে তাদের পরিবার থেকে দূরে থাকতে। তখন জিহুন বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাকে টাকা ফিরিয়ে দেব, তুমি কিছুই না, বরং তুমি আমাদের পরিবারকে আরো বিরক্ত করবে না। রাগে জিহুন তাকে একটানা ঘুষি মারে, চিৎকার করে বলে, তুমি কি মনে করো টাকা দিয়ে সবকিছু কিনে ফেলা যায়? ঠিক সেই মুহূর্তে তার মেয়ে বাইরে এসে দেখে যে জিহুন তার সৎ বাবাকে মারছে এবং সে জিহুনের দিকে অবজ্ঞা সহকারে তাকিয়ে থাকে। পরে জিহুন বাড়ি ফিরে যায়। তখন ডিটেকটিভ জুনহো তার বাইরে দাঁড়িয়ে ছিল। জুনহো তাকে কার্ড নিয়ে প্রশ্ন করে, কিন্তু জিহুন তা এড়িয়ে যায়, দাবি করে যে সে তখন মদ্যপান অবস্থায় পুলিশ স্টেশনে গিয়েছিল। জুনহো তার কাছ থেকে বিস্তারিত জানতে চায়, কিন্তু জিহুন তা এড়িয়ে যায়। বাড়ির ভিতরে ঢোকার সময় জিহুন লক্ষ্য করে যে দরজায় আবার কার্ডটি আটকে আছে। পরবর্তী দৃশ্যে জিহুন গাড়ির জন্য অপেক্ষা করছে। সাংউ, আলী, বৃদ্ধ মানুষ, গ্যাংস্টার এবং টাকা চুরি করা মেয়ে সবাই তাদের নিজ নিজ গাড়িতে উঠে পড়ে। তারা আবার ওই গ্যাসের কারণে জ্ঞান হারায়। তবে এবার ওই টাকা চুরি করা মেয়েটি নিজের নিঃশ্বাস বন্ধ করে রাখে যাতে সে জ্ঞান হারায় না এবং ঘুমানোর ভান করে। এদিকে ডিটেকটিভ জুনহো জিহুনকে গোপনে অনুসরণ করে। সকল ভ্যান একসাথে একটি বন্দরে পৌঁছায়, যেখানে প্রতিযোগীদের একটি জাহাজে তোলা হয়। জুনহো জিহুনের গাড়ির নিচে লুকিয়ে থেকে জাহাজে উঠে আসে। কিছু সময় পর লাল স্যুট পরিহিত কর্মীরা প্রতিযোগীদের পরীক্ষা করতে আসে। তাদের কানের স্ক্যান করার মাধ্যমে জুনহো গাড়ির মধ্যে লুকিয়ে থেকে অচেতন হওয়ার ভান করে। যখন একজন গার্ড তার দিকে এগিয়ে আসে, তখন ওই জুনহো দ্রুত গার্ডকে মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে গার্ডের ইউনিফর্ম পরে নেয় আর তার আইডি কার্ড ওই গার্ডের পকেটে ঢুকিয়ে দেয় এবং তাকে সাগর থেকে ফেলে দেয়। জুনহো যখন বের হয়, তখন সেখানে আরেকজন কর্মী তাকে লক্ষ্য করে এবং ডাক দেয়। জুনহো তাকে বলে যে তার বমি বমি ভাব হচ্ছিল, এই জন্য সে সাগরে বমি করেছে। কিন্তু একটি স্কোয়ার মাস্ক পরিহিত গার্ড তাকে বকা দেয়, তুমি ভুলে গেছো নাকি নিচু র্যাঙ্কের গার্ডরা কথা বলার অধিকারই পায় না যতক্ষণ না তাদেরকে সুপ্রিয়র অনুমতি দেয়। এটাতে পরিষ্কার হওয়া যায় যে স্কোয়ার মাস্ক গার্ডরা সর্বোচ্চ র্যাঙ্কের গার্ড এবং সার্কেল মাস্ক গার্ডরা সর্বনিম্ন র্যাঙ্কের, যাদের কথা বলার অধিকার নেই। এরপর জাহাজটি দ্বীপে পৌঁছায় এবং অচেতন প্রতিযোগীদের একটি হলে নিয়ে আসা হয়। তারা অবগত না থাকলেও তাদের কাপড় পরিবর্তন করা হয় এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়। তবে চোর মেয়েটি, যে এখনো সচেতন ছিল, দক্ষতার সাথে একটি পকেটে ছুরি তার পকেটে লুকিয়ে রাখে। প্রতিযোগীরা হলে জাগে এবং একে একে জিহুন বৃদ্ধ মানুষটির সাথে আবার দেখা করে। আমি তোমার জন্য খেলতে থামিয়েছিলাম আর তোমার জন্যই আবার ফিরে এসেছি। আসলে আমি তোমাকে কিছুটা পছন্দ করি। তখন সেখানে সাংউ এবং আলী তাদের সাথে যোগ দেয়। তারা একটি দল গঠন করার সিদ্ধান্ত নেয়, বিশ্বাস করে যে এতে তাদের পরবর্তী রাউন্ডে টিকে থাকার সুযোগ বাড়বে। তোমাকে আমাদের সাথে যোগ দেওয়া উচিত, জানো সে আসলে অনেক শক্তিশালী। এক হাতে আমাকে উঠিয়ে নিয়েছিল, কিছুই হয়নি। ধন্যবাদ স্যার। ভাই শুধু স্যার বলো না প্লিজ। অন্যদিকে ডেক্সু নিজের দল গঠন শুরু করে এবং ওই চোর মেয়েটিকে যোগ দিতে বলে, যেখানে সে মেয়েটি ডিটেক্ট না বলে দেয়। এর মধ্যে সেখানে প্লেয়ার 212 আসে, সেই মহিলা যে আগে নবজাতক শিশুর কারণে স্টাফদের কাছে মুক্তির আবেদন করেছিল। সে ডেক্সুকে রাজি করানোর চেষ্টা করে যাতে করে সে তাদের দলে যোগ দিতে পারে, কিন্তু ডেক্সু তাকে অবজ্ঞা করে এবং অপমান করে চলে যায়। এদিকে স্কোয়ার মাস্ক গার্ড ফ্রন্টম্যানকে রিপোর্ট করে যে 211 জন খেলোয়াড়ের মধ্যে 187 জন ফিরে এসেছে, যা 93% পুনঃপ্রবেশ হার। সে নির্দেশ দেয় যারা ফিরে আসেনি তাদের প্রতি নজর রাখতে। পরে স্টাফদের রুমে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে জুনহো এখনো আন্ডারকভার তার নির্ধারিত রুমে গিয়ে দেখতে পায় যে তার রুম নম্বর 29। সেখানে সে একটি সার্ভেলেন্স ক্যামেরা দেখতে পায় যেটা তাকে পর্যবেক্ষণ করছে। রাতে প্লেয়ার 212 একটি নাটক তৈরি করে, দরজায় কড়া শব্দ করে এবং জোরে জোরে বাথরুম ব্যবহার করতে চাইছে দাবি করে। প্রথমে গার্ডরা তাকে অস্বীকার করে, কিন্তু যখন সে মেঝেতে প্রস্রাব করার হুমকি দেয় তখন তারা তাকে বাইরে বের হতে দেয়। এই সুযোগে চোর মেয়েটি চুপিসারে বের হয়ে যায়। এরপর 212 বাথরুমে ঢুকে যায়। সে একটি লুকানো ক্যাপসুল বের করে যেটি বেলুনের মাধ্যমে বাঁধা ছিল। ক্যাপসুলের ভিতরে কিছু সিগারেট এবং একটি লাইটার ছিল। সিরিয়াসলি, সিগারেটের জন্য এত ঝামেলা? আমি এটা কখনোই বুঝবো না। চোর মেয়ে তার স্টলে ঢুকে ছুরি দিয়ে ছাদের ভেন্ট খুলে দেয়। সে সুরক্ষিতভাবে ভেন্টিলেটর সিস্টেমে প্রবেশ করে এবং সাবধানে অনুসন্ধান শুরু করে। পরের দিন প্লেয়ারদের জাগিয়ে ব্রেড এবং দুধ দিয়ে নাস্তা দেওয়া হয়। জিহুইন এবং তার দল একসাথে বসে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে তোলে
এবং পুরনো স্মৃতি মনে করে। বয়স্ক মানুষটি জিহুনকে বলে যে জিহুন তাকে তার ছেলের মতো মনে করিয়ে দেয় যখন সে ছোট ছিল। অন্যদিকে আলী সদয় এবং কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ জানায় তাদের সাথে নাস্তা ভাগ করার জন্য। এদিকে সাংউ নিশ্চল ও অনুভূতিহীনভাবে বসে থাকে। তারা কথা বলার মধ্যে একটি ঘোষণা শোনা যায় যা জানায় পরবর্তী খেলাটি শুরু হতে যাচ্ছে। প্লেয়ার 111 তার রুটিটির মধ্যে একটি গোপন বার্তা পায় যা পরবর্তী খেলার প্রকৃতি সম্পর্কে জানান দেয়। এটি পরিষ্কার যে কোনো এক গার্ড তার কাছে তথ্য ফাঁস করছে, যদিও কে তা এখনো নিশ্চিত নয়। খেলার জন্য যাওয়ার পথে সাংও চোর মেয়েটিকে এগিয়ে গিয়ে তার কাছ থেকে রাতে যে চিনির বড় পরিমাণ গলতে দেখেছিল সে সম্পর্কে জিজ্ঞেস করে। প্রথমে এটা শেয়ার করতে হেজিটেট হলেও কিছু সময় পর সে তা বলে দেয়। তবে সাংও মনে করে যে এটি অনেক বড় কিছু নয়, কিন্তু সে বিষয়টি গুরুত্ব সহকারে নেয়। এভাবে গোপন বার্তা এবং অজানা তথ্যের মাধ্যমে পরবর্তী খেলার জন্য সন্দেহ ও উত্তেজনা বাড়তে থাকে। সে তাকে বোঝাতে থাকে, তুমি তো একজন অভিবাসী তাই না? এখানে যেসব খেলা খেলানো হচ্ছে আমি ছোটবেলা থেকে জানি। পরবর্তী খেলা তো একই রকম হবে। আমি বাজি ধরে বলছি, তুমি যদি আমাকে বলো তুমি কি দেখেছো আমি আন্দাজ করতে পারবো। সে বলে স্টাফরা চিনি গলাচ্ছিল। তাদের একটি বিশাল প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয় এবং সাংও দেয়ালে কয়েকটি আকার দেখার পর সে বুঝতে পারে প্লেয়ারদের একটি চিনি ও মধুর হানিকম্ব স্ন্যাক থেকে নির্দিষ্ট আকার কেটে বের করতে হবে, তবে তা ভাঙা যাবে না। কাজটি কতটা কঠিন হবে তা বুঝে সাংও এই তথ্য নিজের কাছে রাখে। কিছু পেয়েছো? জিহুন তাকে জিজ্ঞাসা করে। সাংও উত্তর দেয় এখনো কিছু নয় এবং সে নিজে সবচেয়ে সহজ আকারটি বেছে নেয়, একটি ত্রিভুজ। সে তার দলের সদস্যদেরকেও বিভিন্ন আকার বেছে নিতে পরামর্শ দেয়। তখন জিনহু বলে, ওকে শোনো, সে আসলে বিজনেস স্কুলে প্রথম ছিল এবং আমার শহরে তাকে সবাই জিনিয়াস মনে করত। জিহুন যা কিছু ঘটতে যাচ্ছে সে ব্যাপারে অজ্ঞ। সবচেয়ে কঠিন আকারটি বেছে নেয়, একটি ছাতা। সাংও তাকে সতর্ক করার চেষ্টা করলেও অবশেষে সে চুপ থাকে। সে তার নিজের বেঁচে থাকার চিন্তা করে, নিজের বন্ধুত্বের চেয়েও বেশি। প্লেয়ারদের তাদের হানিকম্ব স্ন্যাক দেওয়া হয় এবং জিহুন তৎক্ষণাৎ বুঝতে পারে সে বড় বিপদে পড়েছে। আমি মরেই গেছি, জিহুন ভাবতে থাকে, কারণ একটি ছাতা আকার কেটে বের করা প্রায় অসম্ভব মনে হয়। সাংও এবং চোর মেয়েটি দুজনেই ত্রিভুজ কেটে সহজে শেষ করে। অপরদিকে আলী একটি বৃত্ত বেছে নেয়। এমন পরিস্থিতির অর্থ কি হতে পারে? বয়স্ক মানুষ, ডেক্সু এবং প্লেয়ার 212 সবাই স্টার চিহ্ন পেয়েছে। খেলা শুরু হয় এবং উত্তেজনা তীব্র হয়ে ওঠে, কারণ গার্ডরা যারা তাদের আকার ভাঙবে তাদের সেখানে হত্যা করে ফেলবে। সাংও এবং সেই চোর মেয়েটি তাদের ত্রিভুজ সহজেই কেটে শেষ করে। আলী তার বৃত্তও শেষ করে ফেলে। এই সময় 212 একটি স্লাইডের নিচে লুকিয়ে থাকে এবং তার গোপন লাইটার ব্যবহার করে এবং তার সুচ গরম করে যাতে চিনি গলিয়ে কাটা সহজ হয়। তার এই প্রতারণার মধ্যেই সে তার আকার সম্পূর্ণ করে এবং তারপর লাইটারটি ডেক্সুর দিকে ছুড়ে দেয় তার সমর্থন পাওয়ার আশায়। আগের অপমান সত্ত্বেও সে স্পষ্টভাবে ভবিষ্যতের রাউন্ডগুলোর জন্য তার সাথে নিজের স্থান নিশ্চিত করার চেষ্টা করছে। জিহুন এবং বৃদ্ধ মানুষটি তাদের আকার নিয়ে সবচেয়ে বেশি সংগ্রাম করছে। জিনহু যখন ঘামতে থাকে এবং তার শেপের উপর তার ঘামের ফোঁটা পড়ে, তখন সে লক্ষ্য করে যে চিনি সামান্য গলতে শুরু করেছে। এতে তার মাথায় একটি ধারণা আসে, ঠিক আছে আমি এটাকে পেছন থেকে চাটতে পারি, বাইরের দিকটা পাতলা তাই এটা প্রথমে গলে যাবে। এরপর সে শেপটিকে পাতলা করার জন্য চাটতে শুরু করে যাতে খোদাই করা সহজ হয়। তার চারপাশের অন্যরা সহ বৃদ্ধ লোকটি তার কৌশলটি লক্ষ্য করে এবং অনুসরণ করতে থাকে। সময় শেষ হওয়ার আগ মুহূর্তে জিনহু অবশেষে ছাতার আকারটি বের করে এবং রাউন্ডটি পাস করে নেয়। অপরদিকে বৃদ্ধ লোকটিও শেষ মুহূর্তে সফল হয়, কিন্তু যারা ব্যর্থ হয় তাদেরকে নির্মমভাবে ঘটনাস্থলে হত্যা করা হয়, যা বেঁচে থাকা প্রতিযোগীদের আতঙ্কিত করে তোলে। ফ্রন্টম্যান পুরো দৃশ্যটি মনিটরের মাধ্যমে পর্যবেক্ষণ করে। জুনহো এই নিষ্ঠুরতা বাস্তবতা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। একজন স্কোয়ার শেপের মুখোশ পরা উচ্চপদস্থ ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করে, নাম্বার 29 আজকের আপনার কাজ কি? তখন সে বলতে গেলে আমার দায়িত্ব হলো, তখন সে বলে ওঠে নাম্বার 29 আপনার দায়িত্ব হলো বাদ পড়া খেলোয়াড়দের সরিয়ে নেওয়া। আপনি এখন এখানে কেন? তখন সে বলে, আমি দুঃখিত, খেলা শেষ না হওয়া পর্যন্ত এখানে থাকুন। আমি খেলা শেষে এই বিভ্রান্তি নিয়ে আপনার সাথে কথা বলবো। খেলায় পরাজিত হওয়া একজন খেলোয়াড় তার ভাগ্য মেনে নিতে অস্বীকার করে এবং একজন কর্মীকে জিম্মি করে। সে কর্মীর মুখোশ খুলতে বাধ্য করে এবং দেখা যায় যে সেই রক্ষী একজন অল্প বয়সী ছেলে।
তুমি তো মাত্র একটা ছেলে, ওরা তোমার সঙ্গে এটা কিভাবে করলো? অপরাধ বোধ ও হতাশার মধ্যে সেই খেলোয়াড় অমার্জনীয় কাজ করে ফেলে। ফ্রন্টম্যান ঘটনাস্থলে এসে ঠান্ডাভাবে মুখোশহীন কর্মীকে হত্যা করে এবং ঘোষণা করে যে কারো মুখ কখনো যেন প্রকাশ না পায়। জুনহো মৃত কর্মীর মৃতদেহ পরিষ্কার করতে করতে খুঁজে পায় যে মারা যাওয়া কর্মীটি সেই উচ্চপদস্থ ব্যক্তি যে তাকে আগে ডেকেছিল। এই সুযোগ দেখে জুনহো তার বৃত্তাকার মুখোশ বদলিয়ে মৃত কর্মীর স্কোয়ার মুখোশটি পরে এবং নিজেকে উচ্চপদস্থ কর্মী হিসেবে ছদ্মবেশে লুকিয়ে ফেলে। তুমি ওখানে, তুমি তোমার কাজ কেন করছো না? দুঃখিত স্যার, আমি কিভাবে সেবা করতে পারি? খেলার পর খেলোয়াড়দের তাদের কক্ষে ফিরিয়ে আনা হয়। ধন্যবাদ। তবে খেলোয়াড় 111কে কর্মীরা আলাদা করে নিয়ে যায়। প্রকাশ পায় যে কিছু কর্মী গোপনে মৃত খেলোয়াড়দের অঙ্গ পাচার করছে। খেলোয়াড় 111 একজন সার্জন এই কাজে তাদের সহায়তা করছে এবং প্রতিদান হিসেবে প্রতিটি খেলার অভ্যন্তরীণ তথ্য পেয়ে নিজের টিকে থাকা নিশ্চিত করছে এবং তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে। এবং সাংও ধীরে ধীরে বিষয়গুলো মিলিয়ে নিচ্ছে এবং বুঝতে পারছে, এবং জিহু ধীরে ধীরে বিষয়গুলো বুঝতে পারে এবং বুঝতে পারে যে সাংও জানতো খেলা কি হবে এবং ইচ্ছাকৃতভাবে তাকে সতর্ক করেনি। বৃদ্ধ লোকটি উত্তেজনার ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ। জিনুকে ধন্যবাদ জানায়, তুমি আমাকে এই রাউন্ডে পার হতে সাহায্য করেছো। সাংও স্বস্তির নিঃশ্বাস ফেলে যখন দেখে জিহুন পার হয়েছে, কিন্তু সে জানে না যে জিনহু জানে যে সাংও খেলা সম্পর্কে আগেই জানতো। তারা জানে না যে আমরা জানি। জিনু এই ঘটনাটি আপাতত নিজের মধ্যে রাখার সিদ্ধান্ত নেয়। দুঃখিত, আমি ভুল করেছি আলাদা হওয়ার পরামর্শ দিয়ে। এটা বলো না, তুমি কিভাবে জানবে এটা কি হবে? ছাতা বেছে নেওয়া আমার সিদ্ধান্ত ছিল, কিন্তু চিন্তা করো না, ঠিক আছে। এদিকে ডেক্সো খেলার সময় 212 এর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাকে তার দলে যোগ দেওয়ার অনুমতি দেয়। 187 জন খেলোয়াড়ের মধ্যে 79 জন খেলোয়াড় এই রাউন্ডে নিহত হয়, যা পুরস্কারের অর্থে আরো 7.9 বিলিয়ন ওন যোগ করে। পরবর্তী সকালে খেলোয়াড়দেরকে একটি অতি সাধারণ নাস্তা প্রদান করা হয়। নাস্তা একটি ডিম এবং একটি ঠান্ডা পানি পরিবেশন করা হয়। ডেক্সো অভিযোগ করে যে এটি পর্যাপ্ত নয় এবং 212 তাকে একাধিকবার লাইন কেটে অতিরিক্ত খাবার নেওয়ার পরামর্শ দেয়। এর ফলে লাইনের শেষের কয়েকজন খেলোয়াড় খাবার ছাড়া থেকে যায়। তাদের মধ্যে একজন প্রতিবাদ করলে গার্ডরা দাবি করে যে তারা খেলোয়াড়দের জন্য সঠিক সংখ্যায় খাবার প্রস্তুত করেছে। এটি নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়দের জন্য প্রস্তুত করা হয়েছে। একজন নারীর সামনে এগিয়ে এসে প্রকাশ করে যে তিনি দেখেছেন ডেক্সোর দল 2বার খাবার নিয়েছে, যা খাবার না পাওয়া এক খেলোয়াড়কে ক্ষুব্ধ করে তোলে। ওই খেলোয়াড় ডেক্সোর কাছে নিজের অংশ ফেরত চাইতে আসে এবং তার ঠান্ডা পানিটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে ডেক্সো ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করে এবং তর্কাতর্কি একটি নৃশংস সংঘর্ষে পরিণত হয়। ডেক্সো লোকটিকে সবার সামনে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ঘরটি তখন নিস্তব্ধ হয়ে যায় এবং সাংও লোকটির অবস্থা পরীক্ষা করে নিশ্চিত করে যে সে মারা গেছে। এই সমস্ত কর্মকাণ্ড দেখে জিহুন সেখানকার কর্মীদের এটাকে থামানোর জন্য অনুরোধ করে। এমনকি সে সার্ভেলেন্স ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে ফ্রন্টম্যানের কাছেও আবেদন করে। তবে সেখানকার কর্মীরা উদাসীন থাকে। শুধুমাত্র সেখানে ঘোষণা করা হয় যে খেলোয়াড় 271 বাদ পড়েছে এবং পুরস্কারের পুলে আরো 100 মিলিয়ন ওয়ান যোগ করা হয়। এরকম ঘোষণার ফলে সেখানে একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে এটি পরস্পরকে হত্যা করা অনুমোদিত এবং এটি খেলায় গণ্য হয়। ডেক্সুর দল দ্রুত বুঝতে পারে যে এটি তাদের জন্য একটি সুবিধা এবং তারা ভাবে যে তারা সহজে অন্যান্য খেলোয়াড়দের হত্যা করবে এবং নিজেদের জেতার সম্ভাবনা বাড়াতে পারবে। কিছুক্ষণ পরে কয়েকজন কর্মী একটি কফিন নিয়ে এসে মৃতদেহটি সেখান থেকে নিয়ে যায়। এদিকে ডাক্তার কয়েকজন কর্মীর সাহায্যে অঙ্গ সংগ্রহের কাজ চালিয়ে যায়। তারা লক্ষ্য করে যে গার্ড 29 এখন উপস্থিত হয়নি, যা সমস্যা তৈরি করে কারণ তারা তার অনুপস্থিতিতে অঙ্গ সরবরাহ করতে পারবে না। ডাক্তার তার কাজ শেষ করার পর কর্মীরা ডাক্তারকে পরামর্শ দেয় যে নিজের সুরক্ষার জন্য তাকে সবচেয়ে শক্তিশালী দলের সাথে একত্রিত হতে হবে। তারা জানায় যে ব্যবস্থাপনা ইচ্ছাকৃতভাবে আজকের রাতে কম খাবার সরবরাহ করেছিল যাতে খেলোয়াড়দের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তারা একে অপরকে হত্যা করে দুর্বলদের বের করে দেয়। পরবর্তী খেলার আগে তাকে হলের দিকে পাঠানোর আগে তারা পরবর্তী খেলার কিছু বিবরণও জানিয়ে দেয়। হলে ফিরে আসার পর বাকি খেলোয়াড়দের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। জিহুন এবং তার দল নিজেদের সুরক্ষার জন্য পুরো রাত জেগে থাকার সিদ্ধান্ত নেয়। জিহুন লক্ষ্য করে যে সেই চোর মেয়েটি একা বসে আছে। তখন জিহুন বলে,
হে চোর এবং তাকে তাদের দলে যোগ দিতে আমন্ত্রণ জানায়। তবে মেয়েটি অস্বীকার করে কারণ সে লোকজনের ওপর বিশ্বাস রাখতে চায় না বলে জানায়। অপরদিকে ডাক্তার হলে ফিরে এসে কর্মীদের পরামর্শ অনুযায়ী সবচেয়ে শক্তিশালী দলের জন্য চারপাশে তাকাতে থাকে। পরে সে ডেক্সুর দলের কাছে যায় এবং তাদের সাথে যোগ দেওয়ার অনুরোধ করে। আমরা কেন তোমাকে নেব? ডেক্সু প্রথমে তাকে উপহাস করে, কিন্তু ডাক্তার যখন গোপনে জানায় যে সে পরবর্তী খেলার বিষয়ে জানে, তখন তার আচরণ বদলে যায়। অন্যদিকে কর্মীরা বিশেষ খেলা নামে পরিচিত বিষয়ে প্রস্তুতিতে উচ্চ সতর্কতায় চলে যায়, কারণ তারা জানে যে আলো নিভে গেলে বিশৃঙ্খলা ও সহিংসতা শুরু হবে। আলো নিভতে ডেক্সুর দল দ্রুত হামলা চালাতে শুরু করে। ডেক্সু প্রথম আঘাতটি হানে এবং কাঁচের টুকরো দিয়ে সে এখানে একটি নারীকে খুন করে ফেলে যে আগে তার বিরুদ্ধে কথা বলেছিল। তার চিৎকার সবাই জেগে ওঠে এবং ঘরটি বিশৃঙ্খলায় ডুবে যায়। ফ্রন্টম্যান সার্ভেলেন্স ক্যামেরার নাইট ভিশনের মাধ্যমে এই হিংস্র দৃশ্যটি দেখে। সে একটি কর্মীকে আদেশ দেয় আলোর ঝলকানি করো এবং ঘরটিকে মাঝে মাঝে আলোকিত করে সহিংসতাকে উজ্জ্বল করার জন্য বিশৃঙ্খলার মাধ্যমে বাস্কেট বেডগুলো ভেঙে পড়ে এবং হলটি এক রক্তক্ষয়ী ময়দানে পরিণত হয়। ডেক্সুর দল পকেটমার মেয়েটিকে লক্ষ্য করে যে মরিয়া হয়ে নিজের ছুরি দিয়ে আত্মরক্ষা করে। সে এমনকি ডেক্সুকে ছুরি দিয়ে আঘাত করতেও সফল হয়, তবে ডেক্সু তাকে পরাস্ত করে, তার অস্ত্র কেড়ে নেয় এবং তাকে হত্যার প্রস্তুতি নিতে থাকে। তখন সে বেঁচে যায় কেননা অন্য একজন খেলোয়াড় এসে ডেক্সুর উপর হামলা করে দেয়, যার ফলে সে বিভ্রান্ত হয়। এই সুযোগে মেয়েটি পালিয়ে যায় আর ডেক্সু সেই ব্যক্তিটিকে হত্যা করে ফেলে। বিশৃঙ্খলার মধ্যে জিহুনের দল একত্রিত হয়, কিন্তু তারা বৃদ্ধ ব্যক্তিকে খুঁজে পায় না। চোর মেয়েটি এখন নিরাপত্তার জন্য মরিয়া জিহুনের দলে যোগ দেয় এবং একসঙ্গে তারা ডেক্সুর দলের বিরুদ্ধে প্রতিরক্ষা করে। হঠাৎ তারা লক্ষ্য করে বৃদ্ধ ব্যক্তিটি উঁচু বেডের উপর থেকে সবাইকে থামতে বলছে। আমি খুব ভয় পাচ্ছি, থামাও এটা। ফ্রন্টম্যান এটা দেখে দ্রুত কর্মীদের নির্দেশ দেয় সহিংসতা বন্ধ করতে। গার্ডরা কক্ষে ঢুকে রক্তমাখা হলটিকে শৃঙ্খলা ফিরিয়ে আনে। কর্মীরা মৃতদেহগুলো স্ক্যান করে নিয়ে যায়। এদিকে জুনহো এখনো ছদ্মবেশে গিহুনের কাছে আসে এবং চুপচাপ জিজ্ঞেস করে এখানে কি হ্যাংইন হো নামে কেউ আছে? আমরা এখানে নাম ব্যবহার করি না। এরপর একটি ঘোষণা আসে যে 27 জন খেলোয়াড় বাদ পড়েছে। মৃতদেহগুলো ফার্নেসে পুড়িয়ে ফেলা হয়। সবকিছু শান্ত হলে জিহুন গার্ডের অন্তর্ভুক্ত প্রশ্নে বিভ্রান্ত হয়। খেলোয়াড় 456 এখানে হ্যাংউ নামের কেউ আছে এবং সিদ্ধান্ত নেয় যে এখন তাদের সবার নাম জানা উচিত, কারণ তারা এতদিন শুধু নম্বর দিয়ে একে অপরকে ডাকছিল। সে প্রস্তাব দেয় চলো সবাই নিজেদের নাম বলি। ধীরে ধীরে সবাই তাদের নাম বলে পরিচয় দেয়, কিন্তু দ্বিধার পর চোর মেয়েটি শেষমেশ তার নাম বলে কাংসে। জিহুন মন্তব্য করে এটা সুন্দর নাম, তবে নিশ্চিত নয় যে এটা তোমার নামের সাথে কতটা মানানসই। যখন বৃদ্ধ ব্যক্তির পালা আসে, রাতের ঘটনাগুলোর দ্বারা এতটাই ভয় পেয়েছে যে বৃদ্ধ ব্যক্তি নিজের নাম মনে করতে লড়াই করছে। জিহুন তাকে আশ্বস্ত করে বলে আপনার শুধু বিশ্রামের প্রয়োজন, তারপর সব ঠিক হয়ে যাবে। জিহুন হাসতে হাসতে বলে আমরা ঠিকানাও মাঝে মাঝে ভুলে যাই যখন খুব স্ট্রেসে থাকি। এদিকে ডাক্তার ডেক্সুর ক্ষত সারাচ্ছে। ডেক্সুর দল তাদের সফলতার জন্য খুব উচ্ছ্বসিত। এতজন খেলোয়াড়কে মেরে ফেলার পর তারা পরিকল্পনা করে বাকিদেরও নির্মূল করবে, যতক্ষণ না তারাই শেষ পর্যন্ত থেকে যায় এবং পুরস্কারের অর্থ নিশ্চিতভাবে দাবি করতে পারে। খেলোয়াড় 212 লক্ষ্য করে যে ডেক্সু তার থেকে ডাক্তারকে বেশি পছন্দ করছে। সে তার মনোযোগ পুনরায় পাওয়ার চেষ্টা করে এবং ওয়াশরুমের মধ্যে যে সে তাকে প্রলুব্ধ করে। তাদের কার্যকলাপ সিরিজের বয়স সীমাকে আরো বাড়িয়ে তোলে। এখানে একটি অ্যাডাল্ট সিনের পরিণত হয়। যাই হোক, এরপর 212 ডেক্সুর থেকে তথ্য বের করার চেষ্টা করে। পরবর্তী খেলার বিষয়ে ডাক্তার কি জানে তা জিজ্ঞাসা করে। সে তাকে প্রলুব্ধ করে এবং তাকে প্রতিশ্রুতি দিতে বাধ্য করে যে তারা একসাথে শেষ পর্যন্ত থাকবে। সে হুমকি দেয় তুমি যদি আমাকে প্রতারিত করো আমি তোমাকে মেরে ফেলবো, ঠিক আছে? রাতের বেলায় জুনহো তার ঘরে আবারও নোট তৈরি করে। সে তার পরবর্তী কেবিনে অন্য আরেকজনকে আবারও কাছে দিতে শোনে। এতে একটি প্যাটার্ন লক্ষ্য করতে শুরু করে। সে এটা লিখে ফেলে এবং মর্স কোড হিসাবে ব্যবহার করে। বার্তাটি ভীতিকর। তার প্রতিবেশী তাকে তার নম্বর 29 দিয়ে ডাকছে। পরবর্তী সকালে খেলোয়াড়দের জাগানো হয় এবং জানানো হয় যে তৃতীয় খেলা শীঘ্রই শুরু হবে। তাদের একটি সাদা ঘরে নিয়ে যাওয়া হয় এবং 10 জন করে দল গঠন করার নির্দেশ দেওয়া হয়। ডেক্সু ইতিমধ্যে খেলার প্রকৃতি সম্পর্কে জেনে তার দলকে নির্দেশ দেয় আরো শক্তিশালী পুরুষদের নিয়োগ করতে। যখন 212 তার দলে যোগ দেওয়ার জন্য আসে, ডেক্সু তাকে প্রত্যাখ্যান করে এবং তাকে মাটিতে ঠেলে দেয়। অপমানিত এবং ক্ষিপ্ত হয়ে 212 তার প্রতিশোধ নেওয়ার শপথ করে। তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করেছো, আমি তোমাকে মেরে ফেলবো। তুমি আমাকে প্রতারণা করেছো, তুমি মরেছো, এটা মনে রেখো। 212 ক্ষোভের সাথে বলে ওহ আমি খুব ভয় পাচ্ছি। ডেক্সু বিদ্রুপ করে উত্তর দেয়। এদিকে সাংও তাদের দলের সম্ভাবনা নিয়ে চিন্তিত হয়ে বলে যে তাদের দলে ইতিমধ্যেই একজন বৃদ্ধ এবং একটি মেয়ে রয়েছে এবং সে পরামর্শ দেয় যে শক্তিশালী পুরুষদের নিয়োগ করা দরকার যাতে দলটি ভারসাম্যপূর্ণ হয়। দলটি একমত হয় এবং প্রত্যেকে একজন করে সদস্য খুঁজে
খুঁজে আনার সিদ্ধান্ত নেয়। খুঁজতে গিয়ে চোর মেয়েটি এক কোণে বসে থাকা একটি তরুণীকে লক্ষ্য করে এবং তাকে তাদের দলে যোগ দিতে বলে। মেয়েটি রাজি হয়, তবে সাংু স্পষ্টভাবে হতাশ। সে বলে, তুমি কাকে নিয়ে এসেছো? চোর মেয়েটি উত্তর দেয়, এই মেয়েটিকে আমি তো পুরুষের আনার কথা বলেছিলাম, তাই না? চোর মেয়েটি বিরক্ত হলে মেয়েটি বলে, তুমি কি চাইছো আমি চলে যাই? আমি চলে যাচ্ছি। সাংও বলে, এখন থামো, ঠিক আছে, তুমি থাকতে পারো। অন্যরা সফলভাবে একজন করে পুরুষ সদস্য খুঁজে আনে, কিন্তু বৃদ্ধ ব্যক্তিটি কাউকে আনতে ব্যর্থ হয়, যার ফলে তাদের দলের সংখ্যা হয় 9 জন। শেষ মুহূর্তে 212 দল থেকে প্রত্যাখ্যান হয়ে তাদের দলে যোগ দেয় এবং দলটি 10 জনে সম্পূর্ণ হয়। এরপর তাদের একটি বিশাল হলের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে কেন্দ্রে একটি উঁচু সেতু রয়েছে। তৃতীয় খেলা প্রকাশ করা হয়, এটি দড়ি টানাটানি। নিয়মগুলো সহজ, 2 দল একটি দড়ি টানবে এবং হেরে যাওয়া দলটি সেতু থেকে নিচে পড়ে মারা যায়। জিহুনের দল, যেখানে 3 জন নারী ও 1 জন বৃদ্ধ রয়েছে, দেখে মনে হয় তাদের জেতার খুবই কম সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ডেক্সুর দল শক্তিশালী পুরুষদের নিয়ে গঠিত এবং তাদের দলে সহজে হারের সম্ভাবনা কম। ডেক্সুর দল প্রথমে খেলে এবং বাকি খেলোয়াড়েরা আতঙ্কের সাথে খেলা দেখে। ডেক্সুর দল সহজে প্রতিপক্ষকে সেতু থেকে টেনে ফেলে দেয়। হেরে যাওয়া দলটি দড়ি ধরে থাকে যতক্ষণ না একটি লোহার দণ্ড এসে দড়িটিকে কেটে ফেলে, ফলে তারা মাটিতে পড়ে যায়। খেলা শেষে কর্মীরা মৃতদেহগুলো সংগ্রহ করে নিয়ে যায়। অন্যদিকে জুনহো খেলার পরের পরিষ্কার কাজে সাহায্য করে, আর তার প্রতিবেশী আগের রাতে কাশি দেওয়া গার্ডটি তাকে সংকেত দেয় এবং গোপনে একটি কফিনে রক্তের ক্রস চিহ্ন আঁকে। তারা একসঙ্গে চিহ্নিত কফিনটি একটি গোপন স্থানে পৌঁছে দেয়। এরপর জিনহু দলের পালা। তারা নার্ভাস হয়ে দাঁড়ায়, তাদের অসুবিধা সম্পূর্ণরূপে উপলব্ধি করে, বিশেষত যেহেতু তাদের প্রতিপক্ষ সবাই শক্তিশালী পুরুষ। ও ঈশ্বর, বৃদ্ধ, তুমি তো ঠিক করে দাঁড়াতেও পারছো না, চুপ করো আর সব শক্তি সঞ্চয় করো, একজন বলে। তবে দলের উত্তেজনা যখন বাড়তে থাকে তখন বৃদ্ধ ব্যক্তিটি একটি আশা প্রকাশ করে, তোমাদের আত্মবিশ্বাস হারিও না, দড়ি টানাটানিতে শুধু কাঁচা শক্তি থাকলেই হয় না। আচ্ছা, বৃদ্ধ লোকটা কি বলছে শুনি, কেউ একজন বলে। বৃদ্ধ ব্যক্তি আত্মবিশ্বাসের সাথে জানায় যে তিনি ছোটবেলায় দড়ি টানাটানিতে সেরা ছিলেন, এমনকি কুস্তিগীরদের মতো শক্তিশালী প্রতিপক্ষদেরও পরাজিত করেছিলেন। বৃদ্ধ লোকটি দ্রুত দলটিকে মৌলিক কৌশলগুলির সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরামর্শ মেনে চলার জন্য তাগিদ দেয়। তার আত্মবিশ্বাস তাদের দলকে মনোবলকে কিছুটা বাড়িয়ে দেয়, যদিও সামনে তাদের অসম্ভব এক খেলা অপেক্ষা করছে। গার্ডরা তাদের দড়ির সাথে হাতকড়া পরিয়ে দিলে জিহুন এবং তার দল লিফটে বৃদ্ধের পরামর্শ মনে করে। প্রথমে সামনে থাকা খেলোয়াড়দেরকে একজন শক্তিশালী নেতা হিসেবে কাজ করতে হবে, প্রতিপক্ষের চলাফেরা লক্ষ্য করতে হবে এবং দলকে সঠিক নির্দেশনা দিতে হবে। বাকি খেলোয়াড়দের উচিত সামনে থাকা নেতার মাথার দিকে তাকানো এবং তার চলাফেরা অনুসরণ করা। শেষের দিকে খেলোয়াড়কে অবশ্যই সবচেয়ে শক্তিশালী হতে হবে, যাতে সে দলকে স্থিতিশীল রাখতে পারে। দ্বিতীয়ত, অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের উচিত একজনকে দড়ির একপাশে দাঁড়ানো, একজন ডান দিকে এবং পরের জন বাম দিকে। তৃতীয়ত, সকলের পা সামনের দিকে মুখ করে থাকতে হবে এবং কাঁধের নিচে দড়ি শক্তভাবে ধরতে হবে, যাতে আরো সমর্থন পাওয়া যায়। প্রথম 10 সেকেন্ডের জন্য গেমের শুরুর দিকে দলকে পিছনে ঝুঁকে দাঁড়িয়ে থাকতে বলা হয়, এমনকি প্রায় শুয়ে পড়ার মতো অবস্থা হয়। এটি প্রতিপক্ষের রিদমকে ব্যাহত করে এবং নিয়ন্ত্রণ লাভের সুযোগ তৈরি করে দেয়। এই কৌশল ব্যবহার করেই জিহুনের দল শক্তি দিয়ে শুরু করে এবং তাদের প্রতিপক্ষকে প্রান্তে টেনে নিয়ে যেতে থাকে। তবে প্রতিপক্ষ শক্তিশালী টান দিয়ে পাল্টা আক্রমণ করে এবং জিহুনের দল বিপজ্জনকভাবে সেতুর প্রান্তে এসে পৌঁছে যায়। একটি বিপর্যস্ত মুহূর্তে সাংও একটি শেষ মুহূর্তের কৌশল ভাবেন। তিনি সবাইকে বলেন 3টি দ্রুত পদক্ষেপ এগিয়ে যাওয়ার জন্য, তাদের বিরোধীদের ভারসাম্য হারানোর জন্য। আমরা করেছি, আমরা চেষ্টা করে দেখি। তিনি জিহুনের দলকে সামনে এগিয়ে যেতে বলেন। জিহুন সামনে থাকা অবস্থায় প্রায় সেতুর প্রান্ত থেকে পড়েই যাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ধরে থাকতে সক্ষম হয়। পরিকল্পনা সফল হয় এবং তাদের প্রতিপক্ষ পিছলে গিয়ে দড়িটি ধরে রাখতে ব্যর্থ হয়। সুযোগ পেয়ে জিহুনের দল সব শক্তি দিয়ে টানতে শুরু করে এবং অবশেষে গেমটি জয়ী হয়। তাদের শরীর ক্লান্ত, কিন্তু শরীরে অ্যাড্রেনালিনের ঢেউ চলে আসে। তাদের রুমে ফিরে যাওয়ার পথে ওই চোর মেয়ের দ্বারা নিয়োগ করা মেয়ে একজন সতর্ক ও ধার্মিক সদস্যকে নিয়ে হাসির মশকরা করতে থাকে। ঈশ্বর আমাদেরকে সাহায্য করেছে দলকে জিততে। সে বলে, তুমি কি মনে করো ঈশ্বরের জন্য তোমরা বের হয়ে এসেছো? যে কারণে তুমি এখনো বেঁচে আছো এবং সেই মিষ্টি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছ, তা হলো সে বৃদ্ধ লোক এবং ওই লোক যে অবশেষে এই দুর্দান্ত কৌশলটি নিয়ে এসেছিল। সে হেসে বলে। দল রুমে ফিরে গিয়ে দেখলো ডেক্সুর দলের সদস্যরা একত্রে আলোচনা করছে। ডেক্সুর বিরক্তি স্পষ্ট, কারণ সে দেখতে পেল তার পুরনো
মানুষ সতীর্থ 212 এখনো বেঁচে আছে। অন্যদিকে জুনহো এবং তার প্রতিবেশী একটি কফিন ফার্নেসে নিয়ে যাচ্ছিল। তবে যখন তারা কফিনটি ভেতরে রাখে, প্রতিবেশী একটি গোপন বোতাম টিপে দেয় এবং কফিনটিকে নিচে একটি গোপন চেম্বারে পড়ে যায়। অঙ্গ চোরাচালানকারীরা মৃতদেহটি উদ্ধার করে এবং তাদের একজন সদস্যকে ডাক্তারকে ফিরিয়ে আনার জন্য পাঠায়। রুমে ফিরে জিহুনের দল একত্রিত হয়ে আলোচনা শুরু করে। 212 দলটির কাছে নিজের স্থান তৈরি করার চেষ্টা করে, তাদের অনুকূল করতে চাই। সবাই 3টি পদক্ষেপ সামনে এসো যখন আমি সংকেত দেব। ঈশ্বর, আমি বিশ্বাস করতে পারছি না এটা কতটা দুর্দান্ত ছিল। তুমি কি করে চাপের মধ্যে এমন কিছু ভাবলে? তুমি তো বলেছিলে না, তুমি কেঁদে বলেছিলে, কিন্তু সেটাই ছিল প্রান্তিক জায়গা। হ্যাঁ, তুমি কি বৈধ কাগজপত্র নিয়ে এসেছো? তুমি কি অবৈধ অভিবাসী? এই সমস্ত আলোচনার মধ্যে সাংউ মন্তব্য করে, ডেক্সুর দল যেন গেমের প্রকৃতি আগে জানতো, যা সন্দেহ সৃষ্টি করে। তখন একটি ঘোষণা আসে, জানানো হয় যে কিছু সময়ের মধ্যে আলো নিভে যাবে। সবাই ধরে নেয় রাতে হয়তো মানুষ একে অপরকে হত্যা করতে পারে, তাই তারা সুরক্ষার জন্য আশেপাশের বেড দিয়ে একটি সুরক্ষা ব্যারিকেডের তৈরি করার পরিকল্পনা করে। আমরা একটা দুর্বল দলকে নির্বাচন করব এবং প্রথমে তাদের ওপর আক্রমণ করব। ধর্মীয় সদস্য লোকটি বলে, তুমি এক ধরনের রক্ত পিপাসু। তারা সবার নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর সজাগ থাকতে চায়। জিহুন এবং তার দল যখন ব্যারিকেড তৈরির কাজ করছে, ডেক্সো তাদের উপহাস করে এবং তাদের পরিকল্পনাকে তুচ্ছ করে। মন্তব্য করে যে এই বিছানাগুলো কাউকে হত্যা থেকে রক্ষা করতে পারবে না। জিহুন সাবধান করে দেয়, ডেক্সো, তোমার দলের সদস্যদের প্রতি সাবধান হও। তুমি তাদের ওপর নিয়ন্ত্রণ রেখেছো, তাই তারা তোমাকে প্রথম লক্ষ্য করতে পারে। তোমার দল কি বিশ্বাসযোগ্য? যদি আমি সেখানে থাকতাম, একেবারে লড়াই শুরু হলে তোমাকে প্রথম আমি টার্গেট করতাম। তুমি এখানে সবচেয়ে শক্তিশালী। ডেক্সো জিহুনের কথাগুলোই ভাবনায় পড়ে এবং সন্দেহ তার মনোযোগ আকর্ষণ করে। সে তার দলকে বলল, আজ রাতে কোনো হত্যাকাণ্ড হবে না, এটা নিশ্চিত করে দেওয়ার জন্য। বৃদ্ধ লোকটি প্রথম সজাগ থাকার জন্য স্বেচ্ছাসেবক হয়, দাবি করে যে বৃদ্ধরা কম ঘুমায়। তবে একজন নতুন সদস্য তাকে অশ্লীলভাবে অস্বীকার করে, বলে একটা বৃদ্ধ লোককে আমরা কি বিশ্বাস করব যে পুরো রাত জেগে থাকবে? তুমি তো দাঁড়াতে পারছো না। বৃদ্ধ চুপচাপ থাকো এবং তোমার শক্তি বাঁচিয়ে রাখো। এই লোকটাকে কিছু শিষ্টাচার শেখাও। অন্যদিকে চোরাচালানকারীরা ডাক্তারকে তাদের গোপন চেম্বারে নিয়ে যায়। তাদের একজন নিরাপত্তা ক্যামেরার ফুটেজ মুছে দেয় তাদের গতিবিধি আড়াল করতে। জুনহো তার প্রতিবেশীকে অনুসরণ করে এবং অঙ্গ চোরাচালান কর্মসূচি সম্পর্কে বিশদ তথ্য জানতে শুরু করে। নাম্বার 29, তুমি অবশেষে এখানে এসেছো, প্রতিবেশী বলে। সে আবিষ্কার করে যে মানুষটিকে সে জাহাজে হত্যা করেছিল সে ছিল একজন চোরাচালান চক্রের অংশ। অন্যান্য চোরাচালানকারীরা জুনহোকে ধমক দেয়, কারণ তারা মনে করে যে সেই হারানো গার্ড যে গত রাতে উপস্থিত হয়নি, তবে তার প্রতিবেশী তার পক্ষ নেয়। বলে, এই ধরনের ড্রাইভাররা আমাদের মতো এই জায়গায় খুঁজে পাওয়া খুব কঠিন। এটি স্পষ্ট হয়ে যায় যে তারা দুইজনের সংগৃহীত অঙ্গগুলো সরবরাহ করার জন্য দায়িত্ব পালন করে। ডাক্তার যখন অঙ্গ সংগ্রহের কাজ করছে, তখন একজন গার্ড তার কাছে দ্রুততার সাথে কাজ শেষ করার দাবি করে। এর ফলে এক বিতর্কের সৃষ্টি হয়। সেখানে প্রকাশ পায় ডাক্তার শেষ পর্যন্ত রাতে গেমের কারণে ভুল করে ফেলে এবং একজন রোগীকে অস্ত্রোপচারের হত্যা করে ফেলে। অপরদিকে গেম এরিনাতে আলো চলে যায় এবং সাংউ এবং আলী রাতের শিফটে থাকা অবস্থায় দলকে পাহারা দেয়। আলী সাংউকে গেমে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং সে তাকে কিছু খাবার দেয় যেটা সে আগে সংরক্ষণ করে রেখেছিল। সাংউ সেটি অর্ধেক ভেঙে দেয় এবং তারা চুপচাপ খাবার খেতে নিজেদের গল্প শেয়ার করে। সাংউ তাকে মিস্টার না বলে শুধু সাংউ বলার অনুরোধ করে। আলী সম্মতি দেয় এবং তারা গল্প করতে থাকে কিভাবে তারা এই গেমে পৌঁছেছে। কিছু সময় পরে সাংউ জিহুনকে পাহারা দেওয়ার জন্য জাগিয়ে তোলে। মিনহুয়াইল ডেক্সু শুয়ে থাকতে পারেনি। তার জীবন ঝুঁকির মধ্যে থাকার ভয় তাকে তাড়িত করছিল। তার উদ্বেগ বাড়ে যখন সে উপলব্ধি করে যে ডাক্তার স্নানঘর থেকে ফিরে আসেনি। বৃদ্ধ মানুষ জিহুনের সঙ্গে পাহারায় যোগ দেয়। জিহুন তার অতীত শেয়ার করতে থাকে, যেমন 10 বছর ধরে কাজ করার পরও তাকে কোনো পারিশ্রমিক দেয়নি, কারণ যার জন্য সে কাজ করেছিল সে গাড়ির কোম্পানির আর্থিক সমস্যায় পড়ে। সে স্মরণ করে যখন সে ধর্মঘটে গিয়েছিল তখন তার বন্ধু মারা গিয়েছিল। বৃদ্ধ মানুষটি দুঃখিত হয়ে বলে যে সেই ঘটনার খবর সংবাদে শুনেছিলাম। কথাবার্তার মাধ্যমেই বৃদ্ধ মানুষটি হঠাৎ কাঁদতে শুরু করে। জিহুন তাকে শান্ত করার চেষ্টা করে এবং বুঝাতে পারে যে তার জ্বর হয়েছে। সে বৃদ্ধ মানুষটিকে শুয়ে দেয় এবং তার কাছে পানি দেয়। চোর মেয়েটি এটা দেখে পানি দেয় এবং বৃদ্ধ মানুষটিকে সহায়তা করে। তারা একসঙ্গে তাকে শুইয়ে দেয়। তারপর জিহুন এবং চোর মেয়েটি পাহারা দেওয়ার পালা। এদিকে ডাক্তার অঙ্গ প্রতিস্থাপন করতে থাকেন। গার্ডরা হালকাভাবে গল্প করে। তখন একজন গার্ড বলে যে তারা এমন একজন প্লেয়ারের অঙ্গ সংগ্রহ করেছে যে রেড লাইট গ্রিন লাইট গেমে গুলি খেয়েও বেঁচে গিয়েছিল। গার্ড বলে, আমি ভাবছিলাম সে হয়তোবা মারা গেছে, কিন্তু তারপর সে জীবিত হয়ে উঠল। এমন ভাবে তাকাচ্ছিল যেন সে মির্গি রোগে আক্রান্ত। তার চোখটা বের হয়ে গিয়েছিল এবং সে আমার দিকে তাকাচ্ছিল। সে
সেই প্লেয়ারটি তখন একটি কিডনি ছাড়া বেঁচে ছিল, আর আমরা পুরো দাম পাইনি কারণ তার এক কিডনি ছিল। জুনহো এই কথা শুনে চিন্তিত হয়ে পড়ে এবং সে মনে করে যে তার হারানো ভাই ছোটবেলায় তাকে কিডনি দান করেছিল। এটা শুনে জুনহো সন্দেহ চোখে গার্ডের কাছে প্রশ্ন করতে শুরু করে। তাদের কথাবার্তা তখনই থেমে যায় যখন ডাক্তার তাদের হতাশ করে তাকে নিজের কাজে ব্যস্ত থাকতে বলেন। এরপর গল্প এগিয়ে যায়, ডাক্তার অঙ্গ সংগ্রহ শেষে তাদের হাতে দেয়। এরপর ডাক্তার তাদেরকে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে বলে যারা সাগরে অপেক্ষা করছে। তাদের চলে যাওয়ার পর ডাক্তার বাকি কর্মীদের পরবর্তী খেলার বিষয়ে জিজ্ঞাসা করে। হতাশ হয়ে তারা স্বীকার করে যে তারা জানে না পরবর্তী খেলায় কি হবে, আমাদের এখনো জানানো হয়নি। ভয় পেয়ে ডাক্তার উত্তর দাবি করে এবং জোর দিয়ে বলে যদি তারা না জানায় তবে তাকে পরবর্তী রাউন্ডে মেরে ফেলা হবে। তখন সে এক কর্মীকে জিম্মি করে এবং অন্যজনকে নির্দেশ দেয় দ্রুত উত্তর বের করার জন্য। তখন সেখানে একটি ঝগড়া শুরু হয় এবং ডাক্তার কর্মীদের একজনকে হত্যা করে ফেলে। এরপর ডাক্তার গেম এরিনাতে পালিয়ে যায়, কিন্তু জটিল পথ হওয়ার কারণে সেখানে সে পথ হারিয়ে ফেলে এবং আর ফিরে যেতে পারে না। তখন এক প্রহরী তাকে অনুসরণ করে সেই মাঠে যায় যেখানে হানিকম্ব খেলা হয়েছিল। প্রহরী ডাক্তারকে শান্ত করার চেষ্টা করে এবং সতর্ক করে যে যদি তারা ধরা পড়ে তবে সবাইকে হত্যা করা হবে, এবং সে তার রাইফেল ফেলে দেয় এবং মাস্ক খুলে গার্ড প্রতিশ্রুতি দেয় যে সে পরিস্থিতি সমাধান করবে এবং ডাক্তারকে তার হাতের অস্ত্রটি নামাতে বলে। তবে সেখানে ডাক্তার যখন তার অস্ত্র নামানো শুরু করে তখনই সেখানে একটি কর্মী চুপচাপ একটি ছুরি তুলে নেয় এবং আক্রমণ করার প্রস্তুতি নেয়। তার আক্রমণের আগে ফ্রন্টম্যান এসে তাকে গুলি করে মারে। ফ্রন্টম্যান আহত কর্মীকে ঠান্ডা স্বরে বলে যে সে মৃতদেহ নিয়ে কি করবে তা নিয়ে তার কোনো সমস্যা নেই, তবে তোমরা মৃতদেহের অঙ্গ বিক্রি করো বা খাও বা যা ইচ্ছা করো, আমাকে কিছুই ভাবতে হবে না, তবে কোনো অবস্থাতেই তোমরা গেমের তথ্য প্লেয়ারদের সাথে শেয়ার করতে পারবে না। এই মানুষগুলো পৃথিবীতে বৈষম্য এবং অসমতা ভোগ করেছে এবং আমরা তাদের শেষ সুযোগ দিচ্ছি সৎভাবে লড়াই করার জন্য এবং জেতার, কিন্তু তুমি সেই নীতি ভঙ্গ করে ফেলেছো। তার সতর্কবার্তা দেওয়ার পর সে গার্ডকে হত্যা করে এবং সেখানে ডাক্তারকে হত্যা করে ফেলার আদেশ দিয়ে যায়। একই সময় জুনহো এবং তার প্রতিবেশী একটি জরুরি এক্সিট দিয়ে নেমে যায় যেখানে ছেলেটি দাবি করে যে এটি শুধুমাত্র ভিআইপিদের জন্য। তখন জুনহো বলে ভিআইপি কারা? এই প্রশ্ন শুনে জুনহোর প্রতি সেই ছেলেটির কিছুটা সন্দেহ হয় এবং তার মাস্ক খুলতে বলে এবং ছুরি দিয়ে তাকে হুমকি দেয়। সে ছেলেটি দেখে যে জুনহো একজন প্রতারণাকারী। সে জানতে চায় সে কে, তবে জুনহো দ্রুত তার বন্দুক টেনে জুনহো ছেলেটিকে অভিযুক্ত করে যে তার ভাইয়ের অঙ্গগুলো সংগ্রহ করা হয়েছে, যে কথা অপারেশনের সময় জেগে উঠেছিল, যে তুমি যাকে জম্বি বলছো এবং এক কিডনি নিয়ে তাকে অপারেশন করার টেবিলে রেখেছিলে সে ছিল আমার ভাই। তবে ছেলেটি এটি অস্বীকার করে এবং দাবি করে যে প্লেয়ারটি জেগে উঠেছিল সে একটি মেয়ে ছিল, পুরুষ না। এটা ছিল মেয়ে, পুরুষ না, আমি মিথ্যা বলছি না। হতাশ জুনহো তার ভাই সম্পর্কে তথ্য জানতে চায়, তবে ছেলেটি জানায় যে সে কিছুই জানে না। তবে সে প্রকাশ করে প্লেয়ারদের রেকর্ডগুলি যেগুলিতে জুনহোর ভাইয়ের তথ্য থাকতে পারে সেগুলি ফ্রন্টম্যানের কক্ষে রাখা আছে। তখন সে আরো একটি গোপন সিঁড়ির কথা উল্লেখ করে যা সরাসরি সেই কক্ষে নিয়ে যায়। জুনহো ছেলেটিকে গুলি করে মারে এবং গোপন সিঁড়ির দিকে এগিয়ে যায় রেকর্ডগুলি খুঁজে বের করার জন্য। অন্যদিকে ফ্রন্টম্যান এবং তার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়, মৃতদেহটি পরীক্ষা করতে থাকে। ফ্রন্টম্যান গুলির আঘাত বের করে এবং শনাক্ত করে যে এটি একটি পুলিশ প্রদত্ত এবং ওয়েসন রিভলভারের গুলি। তারা বুঝতে পারে যে একজন আক্রমণকারী রয়েছে, তাই তারা তৎক্ষণাৎ তার অবস্থা জানাতে এবং তাকে ধরতে আদেশ দেয়। একটি অ্যালার্ম বেজে ওঠে এবং প্লেয়ারদের ঘুম ভেঙে যায়। কর্মীরা দ্রুত তাদের রুমের মাঝখানে দাঁড়াতে বলে। বৃদ্ধ লোকটি উঠে দাঁড়াতে অস্বীকার করে কেননা রাতে সে তার বিছানায় প্রস্রাব করে ফেলেছে। এদিকে জুনহো ফ্রন্টম্যানের অ্যাপার্টমেন্টের দিকে ঢুকে যায় এবং সেখানে সে গেমে অংশগ্রহণ করা প্রতিটি ব্যক্তির ডকুমেন্টস খুঁজে পায়। সে জানতে পারে যে গেমগুলি বহু বছর ধরে চলছে। রেকর্ডগুলি খুঁজে দেখার পর সে পুরনো বিজয়ীদের তালিকা দেখে এবং তার ভাইয়ের নাম আবিষ্কার করে যা 2015 সালের গেমটি জিতেছিল। হলটিতে প্লেয়াররা একত্রিত হচ্ছে। জিহুন বৃদ্ধ মানুষের অস্বস্তি লক্ষ্য করে এবং তাকে সাহায্য করতে তার জ্যাকেটটি কোমরে বেঁধে দেয় যাতে তাকে লজ্জিত না হতে হয়। ধন্যবাদ, সে বলে। তারপর প্লেয়ারেরা করিডোরের দিকে নিয়ে যাওয়া হয় এবং তারা ভয়ঙ্কর ভাবে দেখে ডাক্তার এবং অন্যান্য মৃতদেহগুলি যারা তাকে সাহায্য করেছিল তাদেরকেও গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয় এবং ঘোষণা করা হয় সতর্ক করে যে যারা ব্যক্তিগত লাভের জন্য নিয়ম ভাঙবে তাদের এইভাবে পরিণতি হবে। জুনহো আরো প্রমাণ সংগ্রহ করতে থাকে। ফ্রন্টম্যানের অ্যাপার্টমেন্টের ডকুমেন্টসের ছবি তুলে। হঠাৎ ফোন বেজে ওঠে এবং সে দ্রুত লুকিয়ে পড়ে। যখন ফ্রন্টম্যান রুমে প্রবেশ করে ফ্রন্টম্যান ফোনটি ধরে এবং ইংরেজিতে কাউকে ফোনে জানায় ডাক্তার সম্পর্কে
সম্পর্কিত ঘটনার বিষয়ে রিপোর্ট করে এবং আশ্বস্ত করে যে সবকিছু সুষ্ঠুভাবে চলবে। যখন ভিআইপিরা আসবে জুনহো মনোযোগ দিয়ে শোনে, আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা করে। ফ্রন্টম্যান চলে যাওয়ার পর জুনহো ফোনটি তোলে এবং পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কলটি সংযোগ হয় না। এরপর প্লেয়ারদের একটি খালি সাদা রুমে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে দুইটি দলের মধ্যে ভাগ হতে বলা হয়। গিহনের দল একে অপরকে স্পষ্ট দৃষ্টিতে দেখে এবং বুঝতে পারে যে তাদের একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে হতে হবে। তখন সেখানে হানমিনিও গিহনের পাশে আসার চেষ্টা করে এবং জিহুনকে তার দলের অংশী হওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু জিহুন কিছু না বলে সেখান থেকে চলে যায় এবং সে তখন সাঙ্গুর কাছে যায় এবং তাকে বলে, তাহলে আমি তোমার ড্রিম গার্ল হব সারা রাত। সাঙ্গু তাও তাকে প্রত্যাখ্যান করে। সাঙ্গু আলীকে তার দল বানাতে অনুরোধ করে। আলী গিহুনের দিকে তাকিয়ে থাকে, তবে গিহুন তাকে শুরু করতে বলে এবং তার নিজস্ব সঙ্গী খুঁজে পেতে এগিয়ে চলে। বৃদ্ধ মানুষ জিহুনের কাছে আসে, তবে জিহুন জানে যে তাদের জেতার সম্ভাবনা কম, তাই সে দুঃখিত হয়ে প্রত্যাখ্যান করে। তবে বৃদ্ধ মানুষ শুধু জিহুনকে তার জ্যাকেটটি দিতে চেয়েছিল, যদিও সেটা সে তখন পরেছিল না। এসব শুনে জিহুন কিছুটা দুঃখিত অনুভব করে, তবে সে তার সঙ্গী খুঁজতে থাকে। ওই চোর মেয়েটি এবং তার সাথে থাকা আরেকটি তরুণ মেয়ে তাদের দল গঠন করে এবং একে অপরের সঙ্গে হাত মেলায়। এদিকে একটি পুরুষ গিহুনের কাছে আসে আর সঙ্গী হতে প্রস্তাব দেয়। সে বলে যে ডাক্তার মারা যাওয়ার পর এখন প্লেয়ারদের সংখ্যা অমিল, অর্থাৎ একজন প্লেয়ারকে একা থাকতে হবে, যে হয়তো পরবর্তী ধাপে বাদ পড়বে। গিহুন চিন্তা করে যে বৃদ্ধ লোকটি হয়তোবা একা থাকতে পারে, তাই সে তাকে সঙ্গী হতে প্রস্তাব দেয়। যখন প্লেয়ারেরা তাদের দল তৈরি করে, হানমিনিও একা পড়ে যায় এবং একেবারে চিৎকার করে, দাবি করে যে তাদের জিততে হলে তাকে থাকতে হবে। তার প্রতিবাদ সত্ত্বেও গার্ডরা তাকে টেনে নিয়ে যায়। এরপর প্লেয়ারদের অন্য আরেকটি জায়গায় নিয়ে আসা হয়, যেটা দেখতে একটি ছোটখাটো গ্রামের মতো ছিল, যেখানে বাড়ি এবং রাস্তাগুলো রয়েছে। জিহুন এবং বৃদ্ধ মানুষ লক্ষ্য করে যে এই জায়গার গলিপথগুলি তাদের শৈশবের বাড়ির মতো দেখতে, যা তাদের পুরনো স্মৃতি তুলে ধরতে থাকে। এদিকে আলী এবং সাঙ্গু একে অপরের সাথে একটি মুহূর্ত শেয়ার করে, একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে তারা একসাথে পরিবারগুলোর জন্য অর্থ জিতবে। স্টাফরা প্রতিটি প্লেয়ারকে 10টি করে মার্বেল সহ একটি ব্যাগ দেয়। জিহুন দ্রুত খেলাটির প্রকৃতি সম্পর্কে বুঝতে পারে এবং বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করে সে জানে কিনা এই খেলা সম্পর্কে এবং তার এই খেলাতে সম্মতি রয়েছে কিনা। বৃদ্ধ মানুষটি হাসতে হাসতে জানায় যে সে শৈশবে মার্বেল খেলায় খুব ভালো ছিল। এরপর আত্মবিশ্বাসী হয়ে তারা এই গেম খেলার জন্য ডিসাইড করে, তবে তাদের আত্মবিশ্বাস চূর্ণ হয়ে যায় যখন ঘোষণা করা হয় যে তারা একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রতিটি প্লেয়ারকে তাদের সঙ্গীর কাছ থেকে 10টি মার্বেল নেওয়ার লক্ষ্য নিয়ে একটি মার্বেল খেলা খেলতে হবে। যে জিতবে সে বাঁচবে আর যে হারবে তাকে বাদ দেওয়া হবে। ঘোষণা শোনার পরও সবাই চমকে যায়। অনেকেই তাদের সবচেয়ে কাছের বন্ধু বা বিশ্বাসীকে সঙ্গী করেছিল। এর ভেতরে একজন আরো বেশি হৃদয় বিদারক হয়ে ওঠে, কেননা সে বুঝতে পারে যে তাকে তার স্ত্রীর বিরুদ্ধে খেলতে হবে। বেশিরভাগ প্লেয়ার মার্বেল গর্তে ফেলে দেওয়া বা তাদের সঙ্গী কতটি মার্বেল ধারণ করেছে তা অনুমান করার মতো খেলাগুলো বেছে নেয়। প্লেয়ারদের 30 মিনিট সময় দেওয়া হয়। জিহুন ঘোষণা শুনে হতবাক হয়ে যায়, কিন্তু বৃদ্ধ মানুষ মার্বেল নিয়ে এতটাই মুগ্ধ যে সে ভুলে যায় কেন সে এখানে এসেছে। খেলা শুরু হলে বেশিরভাগ প্লেয়ার প্রতিযোগিতা করতে শুরু করে, কিন্তু বৃদ্ধ মানুষ পাড়ার গলিপথে ঘুরে বেড়াতে থাকে, তার বাড়ি খুঁজে। তার স্মৃতিভ্রষ্ট তাকে বিভ্রান্ত করে রাখে এবং সে খেলা সম্পর্কে মন্তব্য করে যে এটি শিশুদের খেলা, আমাদের এটা করতে হবে না, এই খেলা ছোট বাচ্চাদের জন্য। জিহুন হতাশ এবং ডিসপারেট হয়ে তাকে খেলতে বলার চেষ্টা করে, অনুরোধ করে যেন সে খেলে, কিন্তু বৃদ্ধ মানুষ খেলা খেলতে অস্বীকার করলে এবং তাকে দেয়ালের এগেনস্টে ঠেলে দিয়ে চিৎকার করে বলে যদি আমরা অংশগ্রহণ না করি তাহলে আমরা দুজনেই মারা যাব। আতঙ্কিত হয়ে বৃদ্ধ মানুষ অনিচ্ছা সত্ত্বেও খেলার জন্য রাজি হয়ে যায়। এদিকে সোরমেট এবং জিয়াং স্বীকার করে যে তারা কোনো ঐতিহ্যবাহী মার্বেল খেলা জানে না। আমরা কি খেলা খেলবো? সোরমেটি প্রশ্ন করে, তুমি বলো। এই বুড়োরা জানে সব খেলা, 10টি মার্বেল এবং আমরা নিজেদের খেলা তৈরি করতে পারি। তখন চোর মেয়েটি দাবি করে তারা একসাথে আরো ভালো করে একে অপরকে জানার জন্য তাদের বাকি সময় ব্যবহার করতে চায়। এদিকে আলী এবং সাঙ্গু যারা একে অপরকে ভাইয়ের মতো দেখছে, তাদের এখন একে অপরের বিরুদ্ধে খেলতে হবে। আলী হঠাৎ খেলতে অনিচ্ছুক হয়ে পড়ে, তবে সাঙ্গু তাকে বোঝায় যে তাদের কাছে অন্য কোনো বিকল্প নেই। তাহলে আমরা কিছুই করব না। ঠিক আছে, তাহলে একজন মরবে যেন অন্যজন বাঁচতে পারে। আলী খেলার নিয়ম জানে না, তাই সাঙ্গু তাকে শিখিয়ে দেয়। তাদের খেলায় এক প্লেয়ার মার্বেল সংখ্যা গোপন করে তার হাতের মুঠোয় এবং অন্য প্লেয়ার অনুমান করবে যে তার জোড় না বিজোড় সংখ্যা। সঠিক অনুমান করতে পারলে মুঠোয় থাকা সব মার্বেল সে জিতে নিবে। তারা খেলা শুরু করে এবং প্রথমে আলী সঠিক অনুমান করে। সাঙ্গুর 2টি মার্বেল নেয়
খেলা চলতে থাকে এবং আলী একের পর এক সাঙ্গুর বিরুদ্ধে জয়লাভ করে। তখন আলী বলে ওঠে, আমি অন্য কারোর সাথে গেম খেলতে চাই, চুপ থাকো এবং আমার সঙ্গে খেলতে থাকো। সাঙ্গু উত্তেজিত হয়ে বলে। অবশেষে সাঙ্গুর কাছে একমাত্র একটি মার্বেল থাকে। সাঙ্গু ক্রমশ বিরক্ত হয়ে ওঠে, তার আত্মসংযম হারিয়ে ফেলে। তুমি ঠকাচ্ছ, কেন তুমি এমন করে জিতছো? প্রতিটি রাউন্ডে বিজোড় 50-50 হওয়ার কথা, তুমি কিন্তু ঠকাচ্ছ। এদিকে চোর মেয়েটি এবং জিয়াং একে অপরের সাথে তাদের পরিবারের কথা শেয়ার করে। চোর মেয়েটি তার বাবা সম্পর্কে জানায় যে তার বাবা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় মারা গেছেন। তার মা উত্তর কোরিয়ার দেশে কারাগারে বন্দী এবং সে তার ছোট ভাইয়ের একমাত্র যত্নশীল। সে স্বপ্ন দেখে যে সে অর্থ জিতে তার পরিবারকে পুনর্মিলন করাতে পারবে, তার মাকে নিরাপত্তা দিতে পারবে এবং তার ভাইয়ের জন্য একটি ঘর বানাতে পারবে। সে এটাও স্বীকার করে যে সে একদিন জেজু দ্বীপে যেতে চায়। জিয়াং হাসে এবং তাকে রসিকতা করে বলে যে সে এই পুরস্কারের অর্থ দিয়ে আরো অনেক কিছু করতে পারবে, যেমন হাওয়ায় চলে যাওয়া এবং মালদ্বীপে যেয়ে মজা করা। ওহ না, আমাদের অবশ্যই সেটা ঠিক করতে হবে। তারপর একদিন যখন আমরা এখান থেকে বের হয়ে যাব, আমরা একসাথে রাত কাটাবো এবং মজা করব। জিয়াং বলে, হ্যাঁ, তবে আমরা দুজনেই কি এখান থেকে বের হতে পারবো? জিয়াং তার অন্ধকার অতীত খুলে বলে। সে স্বীকার করে যে সে তার অত্যাচারী বাবাকে হত্যা করে যখন তার বাবা তার মাকে হত্যা করেছিল। অপরদিকে সাঙ্গু ডেসপারেট হয়ে আলীকে মার্বেল দেওয়ার জন্য অনুরোধ করতে শুরু করে। তাদের বন্ধুত্ব থাকা সত্ত্বেও আলী তা প্রত্যাখ্যান করে, ব্যাখ্যা করে যে তাকে তার পরিবার নিয়ে ভাবতে হবে। আমরা একসাথে রাতে পাহারা দিয়ে আমি সেই ব্যক্তি যে দলকে থাগ অফ ওয়ার এ নিয়ে গিয়েছিলাম, সে শুধু এই পর্যন্ত পৌঁছেছে কারণ আমি সেখানে ছিলাম। যেমন আমি তোমাকে সেখানে ব্রেড দিয়েছিলাম এবং যখন এটা শুরু হয়েছিল আমরা দুজনে শপথ করেছিলাম যে আমরা একসাথে এখান থেকে চলে যাব, তাই না? সাঙ্গু তখন দাবি করে যে তার কাছে দুজনের বাঁচার জন্য একটি পরিকল্পনা আছে। নির্দোষ এবং বিশ্বাসী আলী যেহেতু সে সাঙ্গুকে মারা যেতে দিতে চায় না, তার পরিকল্পনা শোনার জন্য প্রস্তুত হয়। সাঙ্গু যুক্তি দেয় যে এই মার্বেলের খেলার সময়সীমার মধ্যে যারা শেষ করতে পারবে না, এখানকার গার্ডরা তাদেরকে হয়তোবা দ্বিতীয় রাউন্ডের জন্য পার্টনার বদলাতে দিতে পারে। সে প্রস্তাব দেয় যে সে তাদের খেলা এখানে শেষ করবে না, বরং তারা এই পুরো জায়গাটি ঘুরে দেখবে এবং খুঁজে বের করবে এখানে কে তাদের পার্টনারের সাথে গেম খেলতে চাচ্ছে না, এবং তারা এটা পরিবর্তন করে নিবে যাতে তারা নিজেদের জন্য দুর্বল প্রতিপক্ষ বেছে নিতে পারে। আলী সাঙ্গুর তত্ত্ব সম্পর্কে অনিচ্ছুক হলেও অবশেষে তাকে পুরোপুরি বিশ্বাস করে সম্মত হতে হয়। সাঙ্গু আলীকে তার মার্বেলের পাউচ চাওয়ার জন্য অনুরোধ করে, দাবি করে যে সে এটি একটি হার তৈরি করতে ব্যবহার করবে যাতে এটি নিরাপদ থাকে। যখন আলী সাময়িকভাবে গুলি চালানোর শব্দ বিভ্রান্ত হয়ে যায়, সাঙ্গু তার পাউচটি ছোট পাথরের পাউচের সাথে পরিবর্তন করে এবং সেটি আলীর গলায় ঝুলিয়ে দেয়। তারপর সাঙ্গু আলীকে খেলোয়াড়দের খোঁজ করতে উৎসাহিত করে। যখন সে অপেক্ষা করবে, আলী বিশ্বাস করে যে সাঙ্গু তাকে ধোঁকা দিচ্ছে না, তার পরিকল্পনা অনুসরণ করতে চলে যায়। অন্যদিকে জিহন এবং বৃদ্ধ মানুষ তাদের খেলা শুরু করে। বৃদ্ধ মানুষ প্রথম রাউন্ডে জিহনের 5টি মার্বেল জিতে নেয়। খেলা চলাকালীন জিহন শুধুমাত্র একটি মার্বেল রেখে দেয়। আমার কাছে এখনো একটা আছে। তিনি তবুও সংখ্যা বিজোড় বলে অনুমান করে, কিন্তু এটা আসলে জোর ছিল, যার মানে জিহুন হারলো। তবে বৃদ্ধ মানুষ বিভ্রান্ত হয়ে জিহুনের অনুমান ভুলে যায় এবং তাকে পুনরায় বলতে বলে, তুমি কি এখন বলেছিলে? এটি একটি সুযোগ অনুভব করে জিহুন তার উত্তর পরিবর্তন করে এবং চুরি করে দাবি করে যে সে সঠিক অনুমান করেছে, এটা আমি হারলাম। তখন থেকে জিহুন বৃদ্ধ মানুষের স্মৃতিভ্রমের সুবিধা নিয়ে প্রতিটি রাউন্ড জিততে থাকে। প্রতি বিজয়ে তার মাঝে অপরাধ বোধ বাড়তে থাকে। সে মনে করে যেন সে নিজ হাতে বৃদ্ধ মানুষকে মেরে ফেলছে এবং তার চোখে জল এসে পড়ে। যখন বৃদ্ধ মানুষটির মার্বেল শেষ হয়ে যায়, তখন সে জিহুনকে তাদের পুরনো চুক্তি মনে করিয়ে দেয় এবং কিছু মার্বেল ধার চায়। আমি আরো খেলতে চাই। জিহুন প্রত্যাখ্যান করে এবং চলে যেতে প্রস্তুত হয়। ঠিক তখন বৃদ্ধ মানুষ তার পকেট থেকে একটি শেষ মার্বেল বের করে যা সে গোপন রেখেছিল। তবে খেলা না করে সে আবারও তার বাড়ি খুঁজতে চলে যায়। অপরদিকে ডেক্সু তার সব মার্বেলে হারিয়ে ফেলে তার বিপক্ষ প্লেয়ারের কাছে। ক্ষুব্ধ হয়ে সে সমতা বিধির কাছে আবেদন জানায়, খেলা পরিবর্তন করার অনুরোধ করে। আমরা কিছু অন্য খেলা খেলবো। তারা খেলা পরিবর্তন করতে সম্মত হয় এবং যে একটি মার্বেল গর্তে ফেলে দেবে সে এই মার্বেলগুলা সব জিতে নিবে। খেলা যখন শেষের দিকে পৌঁছাচ্ছে, সেই চোর মেয়েটি এবং তরুণ মেয়ে সিদ্ধান্ত নেয় যে তারা একটি শেষ রাউন্ড খেলবে। তারা একে অপরকে একবার করে মার্বেল দেওয়ার জন্য চুক্তি করে, যারটি দেয়াল থেকে সবচেয়ে কাছে পড়বে সে বিজয়ী হবে। চোর মেয়েটি প্রথম মার্বেল ফেলে এবং ভালো ফলাফল পায়। যখন তরুণীর পালা আসে, সে ইচ্ছাকৃতভাবে মার্বেলটি তার পায়ের কাছে ফেলে। এর ফলে চোর মেয়েটি বিজয়ী হয়। চোর মেয়েটি হতাশ হয়ে তরুণীকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? চোর মেয়েটি এটি অস্বীকার করে।
এবং তরুণ মেয়েটিকে আবার পুনরায় খেলতে বলে। তরুণ মেয়েটি জানায়, আমার বাঁচার কিছুই নেই, কিন্তু তোমার তো ভাইয়ের জন্য আর তোমার পরিবারের জন্য স্বপ্ন রয়েছে। তাকে একে অপরকে কষ্টের সহিত বিদায় জানায়। তারপর একজন কর্মী তরুণ মেয়েটিকে গুলি করে হত্যা করে মেরে ফেলে। এদিকে আলী তীব্রভাবে সাঙ্গুকে খুঁজতে থাকে, তবে সময় ফুরিয়ে আসছে। আলী তার পকেট চেক করে এবং বুঝতে পারে সাঙ্গু তাকে প্রতারণা করেছে। আলীর চোখে পানি চলে আসে এবং হতাশায় পড়ে যায়। কিছুক্ষণ পর একজন প্রহরী এসে তাকে গুলি করে হত্যা করে মেরে ফেলে। প্লেয়ার 199 শেষ হয়ে যায়। জিনহো এবং বৃদ্ধ ব্যক্তি শেষ প্লেয়ার হিসেবে বাকি থাকে। তারা একটি শেষ খেলার জন্য প্রস্তুত হয়। বৃদ্ধ ব্যক্তি প্রস্তাব দেয় যে তারা তাদের সমস্ত মার্বেল বাজি হিসেবে রাখবে। জিনহো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলছো? এটা তো অর্থহীন। এরপর বৃদ্ধ ব্যক্তি তার ভুলে যাওয়া রোগ সম্পর্কে প্রকাশ করে, যা জিহনকে বিজয়ী হতে সাহায্য করে। জিহন অনেক গিল্টি ফিল করে এবং বেদনায় জিহন বৃদ্ধ ব্যক্তিকে শেষ মার্বেলটি নিতে দেখে বৃদ্ধ ব্যক্তি বলে, এটি তোমারই, আমরা বন্ধু, সবসময় মার্বেল ভাগ করি। বৃদ্ধ ব্যক্তি গিহনের ধন্যবাদ জানায়, জানিয়ে দেয় যে তার সঙ্গে সময় কাটানো তার জন্য অনেক বড় কিছু ছিল। জিহন তাকে আলিঙ্গন করে এবং চলে যায়। যখন সে বের হয়ে আসে, বৃদ্ধ ব্যক্তি তার নাম স্মরণ করে এবং চিৎকার করে বলে, আমার নাম হিউন। গিহন যখন বাড়ির বাইরে বের হয়ে আসে, একটি গুলি শোনে যা হিউন নামের মৃত্যু সংকেত দেয়। অন্যদিকে আলীর মৃতদেহ কর্মীরা একটি কফিনে রাখে। ফ্রন্টম্যান তার কর্মীদের দ্রুত অনুপ্রবেশকারীকে খোঁজার জন্য নির্দেশ দেয়, কারণ ভিআইপিরা আসতে চলেছে। বেঁচে থাকা খেলোয়াড়দের তাদের কক্ষে নিয়ে যাওয়া হয়। ডেক্সু প্রথমে প্রবেশ করে এবং দেখে যে হানমিনিও শান্তভাবে বিছানায় বিশ্রাম নিচ্ছে। হানমিনিও তাকে তাচ্ছিল্য করে গৌরবের সাথে বলে যে তাকে আর খেলা খেলতে হয়নি, কারণ তার কোনো পার্টনার ছিল না। হানমিও ব্যাখ্যা করে গেমের ন্যায়পরায়ণতা গুরুত্বপূর্ণ এবং ডাক্তার মারা যাওয়ার ফলে সে প্যাটার্ন ছাড়া ছিল, তাই সে খেলা থেকে মুক্ত ছিল। এখন 17 জন খেলোয়াড় বেঁচে আছে। অপরদিকে ফ্রন্টম্যান তার অ্যাপার্টমেন্টের ফোনটি রিং করতে শোনে এবং ফোনটি ধরার পর বুঝতে পারে এখানে কেউ একজন রয়েছে। এরপর সে ফোন ধরে এবং তাকে জানানো হয় ভিআইপিরা আসতে চলেছে। ফোন রেখে ফ্রন্টম্যান তার বন্দুক বের করে এবং জুনহোকে ডাকতে থাকে, জানিয়ে দেয় যে সে জানে কেউ রুমে রয়েছে। ফ্রন্টম্যান ব্যাখ্যা করে, তুমি যে গুলি চালিয়েছো তাই একটি স্মিথ অ্যান্ড ওয়েন্স M60 রিভলভার থেকে ছিল, যা কোরিয়ান পুলিশে ব্যবহৃত হয়। এরপর ফ্রন্টম্যান তার অস্ত্র হাতে ঘরটি তল্লাশি করতে থাকে এবং তার সন্ধান করার সময় ফোনে একটি নতুন কল আসে, যেখানে তার কর্মীরা জানায় যে তারা একটি মৃতদেহ পেয়েছে। আইল্যান্ডের উত্তর উপকূলে ফ্রন্টম্যান তদন্ত করতে যায়, তবে অজানা অবস্থায় জুনহো শেলফের পিছনে লুকিয়ে থাকে। এদিকে খেলোয়াড়েরা শেষ গেমে যাদের হারিয়েছে তাদের নিয়ে শোক এবং অপরাধ বোধে ভুগছে। অনেকেই তাদের কাছের কাউকে হারিয়েছে এবং তাদের কাজের বোঝা তাদের ওপর ভারী হয়ে পড়েছে। তবে সাঙ্গো ঠান্ডা মেজাজে গিহুনকে বলে, এটা নিয়ে চিন্তা করো না। বৃদ্ধ মানুষটি ছিল একজন অপরিচিত যাকে আমরা কিছুদিন চিনেছিলাম, এক খেলোয়াড় যে তার স্ত্রীর সঙ্গে আইল্যান্ডে এসেছিল এবং শেষ গেমে তার বিরুদ্ধে প্রতিযোগিতা করতে বাধ্য হয়েছিল। গভীর হতাশায় আক্রান্ত এবং তার স্ত্রীর মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করছে। সে মুঠি চেপে ধরে এবং অন্যদের কাছে মিনতি করে যেন তারা আরো 2টি গেম চালিয়ে যাওয়ার বিরুদ্ধে ভোট দেয়। যুক্তি দিয়ে বলে যে পুরস্কারের টাকা মৃতদের আত্মত্যাগের মানে। তুমি কি মনে করো তোমার স্ত্রীর মৃত্যু শেষ হবে যদি আমরা সবাই চলে যাই? সে ওই খেলোয়াড়কে বলে, যদি তুমি এতটাই অপরাধ বোধে ভোগো তাহলে তোমার স্ত্রীর জায়গায় তুমি থাকতে পারতে। সাঙ্গু কঠোরভাবে বলে যে এখন চলে যাওয়া তাকে যে অপরাধ করছে তার জন্য দায় মুক্তি দেবে না এবং তারা গেমটি শেষ না করা পর্যন্ত চলে যেতে পারবে না। জিনহো বৃদ্ধ ব্যক্তির দেওয়া মার্বেলটি আঁকড়ে ধরে, সাঙ্গুর কথার কঠিন সত্য উপলব্ধি করে। যাই হোক, যাই ঘটুক না কেন, তারা তাদের সিদ্ধান্ত থেকে পালাতে বা ভুলতে পারবে না। ফ্রন্টম্যান উত্তর উপকূলে পৌঁছে মর্গের তদন্ত শুরু করে, যেখানে জুনহো প্রথম আইল্যান্ডে অনুপ্রবেশ করার সময় ওই ব্যক্তিকে সাগরে ফেলে দিয়েছিল। কর্মীরা মৃত ব্যক্তির পকেটে জুনহোর আইডি পায় এবং ধারণা করে যে মৃত ব্যক্তি পুলিশ অফিসার। তবে ফ্রন্টম্যান আইডিটি পরীক্ষা করার পর তার আচরণের পরিবর্তন দেখা যায়। ঠিক সেই সময় তাকে ফোনে জানানো হয় যে ভিআইপিরা এসে পৌঁছেছে। ফ্রন্টম্যান তাড়াতাড়ি তার সুপিরিয়র গেমের প্রধান আয়োজকের সঙ্গে দেখা করতে যায়। সুপিরিয়র তার সোনালী সজ্জিত পশুর মাস্কটি খুলে ফ্রন্টম্যানকে নির্দেশ দেয় যে তাকে ব্যক্তিগতভাবে ভিআইপিদেরকে স্বাগত জানাতে হবে, কারণ তিনি নিজে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান না। ভিআইপিসরা এমন ধনী বিদেশি এলিট যারা খেলোয়াড়দের উপর ঘোড়া দৌড়ের মতো বাজি ধরে। ফ্রন্টম্যান তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে মাপ চেয়ে তাদের একচেটিয়া লাউঞ্জে নিয়ে যায়। এদিকে খেলোয়াড়দের কক্ষে কেউই ঘুমাতে সাহস পায় না।
কারণ তারা রাতে নিহত হওয়ার ভয় পায়। যে খেলোয়াড়ের স্ত্রীর মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করছে, সে সাঙুর কঠোর কথা মনে করে। সেখানে সে বলেছিল যে তাকে স্ত্রীর জায়গায় থাকতে হবে। সে বিছানা চাদর দিয়ে গলায় ফাঁস দিয়ে সেখানে আত্মহত্যা করে। ভিআইপি লাউঞ্জে একজন ভিআইপি সার্ভিলেন্স ফুটেজ দেখছিলেন এবং বিরক্ত হয়ে বললেন, আমি $1 মিলিয়ন বাজি ধরেছিলাম যে মানুষটি যে এই আত্মহত্যা করেছে। তার বন্ধু জিজ্ঞেস করে, তুমি কেন এত টাকা বাজি ধরলে? সে উত্তর দিয়ে বলে, ওটা একদম সুন্দর নম্বর 69। বাকিরা হাসতে থাকে তাদের উদাসীনতা দেখিয়ে। তাদের কথোপকথন থেকে জানা যায় যে অন্যান্য দেশে একই ধরনের বিপজ্জনক গেমও অনুষ্ঠিত হয়। একই সময় জুনহো ভিআইপিসকে সেবা দিতে নিযুক্ত এক ওয়েটারকে হামলা করে তাকে হত্যা করে এবং তার পোশাক পরে সে ওয়েটার হিসেবে ভিআইপিসদের সেখানে চলে আসে এবং তার ফোন মুঠিতে রেখে গোপন সমস্ত কিছু রেকর্ড করতে শুরু করে। হঠাৎ একটি অ্যালার্ম বাজে, সবাই জেগে ওঠে এবং একটি কফিন দেখা যায় যা আনা হচ্ছে। তারা বুঝতে পারে যে সেই মানুষটি আত্মহত্যার কাজ করেছে। এই ঘটনা ধারণা করার আগেই তাদের পঞ্চম গেমের জন্য ডাকা হয়। অপরদিকে ভিআইপি লাউঞ্জ অতিথিরা তাদের বিলাসবহুল পরিবেশে বিশ্রাম নিচ্ছে এবং খেলোয়াড়দের উপর বাজি ধরছে। তুমি এবার কাকে বাজি ধরছো? 96 কেন? যদি 69 না পারি তাহলে 96 ট্রাই করব। জুনহো ওয়েটারের পোশাক পরে কক্ষটিতে প্রবেশ করে। একজন ভিআইপি যিনি বিশেষভাবে বিকৃত স্বভাবের তাকে লক্ষ্য করে এবং কাছে ডাকেন তাকে আরো ভালোভাবে পরীক্ষা করার জন্য। অপরদিকে খেলোয়াড়দের আবারও শূন্য সাদা কক্ষে নিয়ে যাওয়া হয়। তবে এবার সেখানে 16টি ম্যান কুইন রাখা রয়েছে। প্রত্যেকটির সাথে করে একটি করে সংযুক্ত ভেস্ট রাখা ছিল। তাদেরকে ইচ্ছামতো ভাবে একটি করে পোশাক বেছে নিতে বলা হয়। বেশিরভাগ খেলোয়াড় প্রথম বা শেষ নম্বর নেওয়ার পরিবর্তে মাঝখানের নম্বরগুলো বেছে নেয়, কারণ তারা বিশ্বাস করে যে প্রথম বা শেষ অবস্থানে থাকা খুবই ঝুঁকিপূর্ণ। জিহুন যখন এগিয়ে আসে তখন শুধু প্রথম এবং শেষ নাম্বার বাকি থাকে। সে প্রথম নাম্বার নেওয়ার কথা চিন্তা করে, কারণ সে মনে করে প্রথমে গেলে হয়তো বেশি সময় পাবে এবং বেঁচে থাকার সুযোগ বেশি থাকবে। তবে অন্য একজন খেলোয়াড় প্রথম অবস্থান নিয়ে মিনতি করে, যতটুকু মনে করতে পারি আমি সবসময় ভয় পেলে মানুষদের পেছনে লুকিয়ে থাকতাম। আমার জীবন ছিল এমন কিছু যা কখনো আমি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি। আর এখন যেমন সবসময় আমি আমার নম্বর শেষবারের মতো চাইছি, আমি অন্তত এইবার জীবনের অধিকার নিতে চাই। তখন জিহুন কোনো উপায় না পেয়ে শেষ নাম্বারটি গ্রহণ করে। এর পরিবর্তে এরপর খেলোয়াড়দের গেম এরিনায় নিয়ে যাওয়া হয়, যেখানে একটি বিশাল সেতু রয়েছে যা কাঁচের টাইলস দিয়ে তৈরি, যা মাটির থেকে অনেক উপরে ঝুলে রয়েছে। তাদের জানানো হয় কিছু টাইলস তাপ প্রবাহিত কাজ যা দুইজনের ওজন সহ করতে সক্ষম। অন্যদিকে কিছু সাধারণ কাজ যা যে কোনো ওজনের নিচে ভেঙে পড়ে যাবে, যেটা বেশি ওজন নিতে সক্ষম না এবং ভেঙে নিচে পড়ে যাবে। তাদের লক্ষ্য হচ্ছে 16 মিনিটের মধ্যে সেতুটি পার হওয়া। প্রথম নম্বরের খেলোয়াড় বুঝতে পারে যে তার অবস্থান আসলে একটি মৃত্যুদণ্ড। ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং ডেক্সু তাকে ভয় দেখিয়ে বলে যে সে যদি না যায় তাকে সেতু থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। তার ভাগ্য মেনে নিয়ে সেই খেলোয়াড় এক পদক্ষেপ নেয়, কিন্তু দ্বিতীয় টাইলসে পড়ে সে মারা যায়। অপরদিকে ভিআইপি রুমে, ওহ এটা তোমার দিন না। প্রথমে 69 আর এখন 96। পরবর্তী খেলোয়াড় সামনে এগিয়ে যায় এবং কিছু পদক্ষেপ নেয়, তবে অবশেষে তার ভুল পদক্ষেপে পড়ে যায়। তৃতীয় খেলোয়াড় দ্রুত কয়েকটি টাইলস পেরোনোর চেষ্টা করে, তবে শেষে ভুল গ্লাসে পাওয়া দেওয়ায় নিচে পড়ে মারা যায়। পরবর্তী খেলোয়াড় নিরাপদ টাইলস মনে রাখার চেষ্টা করতে থাকে, ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়ে। তুমি মনে করতে পারো সে কি চেয়েছিল? আমি জানি না, এটা খুব দ্রুত ঘটেছিল। সে বাম দিকে গিয়েছিল মনে হয়, না সে ডান দিকে গিয়েছিল এবং তারপর বামে গেছে। যখন এক বিশ্বাসী খেলোয়াড়ের পালা আসে, সে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করে পদক্ষেপ না নিয়ে। এতে পিছনে থাকা খেলোয়াড়েরা বিরক্ত হয়। একজন অস্থির খেলোয়াড় তাকে ধাক্কা দিয়ে ফেলতে চায়, কিন্তু সে নিজেই ভারসাম্য হারিয়ে পড়ে যায়। ধর্মবিশ্বাসী খেলোয়াড় আল্লাহকে ধন্যবাদ জানায় যে তাকে বাঁচিয়েছে। অবশেষে পরবর্তী খেলোয়াড় দ্বারা সেতু থেকে ফেলে দেওয়া হয়। সাংউ, কাংসে এবং জিহুন উদ্বিগ্ন হয়ে ওঠে যখন সামনে থাকা খেলোয়াড়েরা বেশি সময় নিচ্ছে। এতে তাদের সীমিত সময় কমে যাচ্ছে। অবশেষে ডেক্সু এর সামনে থাকা প্লেয়ার পড়ে যায়, ফলে ডেক্সুই প্রথমে পৌঁছায়। ভয়ে সে তার সহকারীকে এগিয়ে যেতে বলে, কিন্তু সেই ব্যক্তি যেতে অস্বীকার জানিয়ে বলে, শোনো আমি এখানে মরতে চাই না। অন্যদিকে যে ভিআইপি জুনহোর দিকে আকর্ষিত হয়েছে সে তাকে বসতে বলে। তখন জুনহো বলে, আমাকে অন্য অতিথিদের সেবা করতে হবে স্যার। তখন ভিআইপি বলে, আমি এইটাকে আমার পাশে রাখবো, কোনো আপত্তি? না একেবারেই না, বলে সে চরমভাবে প্রেম নিবেদন করে। তখন জুনহোকে তার মাস্ক খুলতে জোর করে। জুনহো জানে যে সে মাস্ক খুললে তার পরিচয় প্রকাশ হয়ে যাবে, কিন্তু ভিআইপি তার উপর চাপ সৃষ্টি করে। তুমি খুলবে না, তাহলে আমি
তোমাকে মারবো। চলে যাওয়ার আগে কোনো উপায় না পেয়ে জুনহো প্রস্তাব দেয় তারা একটি ব্যক্তিগত কক্ষে যাবেন, যেখানে সে তার মাস্ক খুলতে পারবে। ভিআইপি আগ্রহী সহকারে রাজি হয়। চলতি গেম উপেক্ষা করে জুনহোকে তার ব্যক্তিগত কক্ষে নিয়ে যায়। কক্ষে পৌঁছানোর পর ভিআইপি তার গাউন খুলে ফেলে এবং ন্যাড়া হয়ে গিয়ে জুনহো পরিষেবার প্রত্যাশা করে। তবে জুনহো পরিস্থিতির সুযোগ নেয়। পুরুষটির মিডল স্টাম্প চেপে ধরে এবং তার বন্দুক বের করে। সে ভিআইপি কে মাস্ক খুলতে বাধ্য করে এবং তার পরিচয় উন্মোচন করে একজন ধনী মধ্যবয়সী আমেরিকান পুরুষ হিসেবে। জুনহো ভিআইপি এর স্বীকারোক্তির ভিডিও ধারণ করে, যা সে গেম সম্পর্কে জানে, প্রমাণ হিসেবে রাখে। অপরদিকে গেমে মিনো ডেক্সুইডের সহকারীর সামনে দাঁড়িয়ে থাকা গ্লাস ব্রিজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তার জায়গা নিয়ে নেয়। সে এবং ডেক্সুই একে অপরকে গলাগলি করতে থাকে এবং তাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। 3 মিনিট বাকি থাকতে হানমোনিও ঘোষণা করে যে সে ডেক্সুইয়ের জন্য অপেক্ষা করবে না এবং গ্লাসে পা বাড়ায়। তবে সে সামনে এগোনোর পরিবর্তে ডেক্সুইকে শক্তভাবে ধরে ফেলে। হানমোনিও ডেক্সুইকে তার পুরনো প্রতিশ্রুতি মনে করিয়ে দেয়, তুমি আমাকে ধোকা দিয়েছো, এখন তুমি মরবে। ডেক্সুই তাকে দূর করার চেষ্টা করে, তবে এতটুকু গ্লাসের ওপর তার জোরাজোরি করা সীমিত। দৃঢ় প্রত্যয়ে হানমোনিও ডেক্সুইকে তার তীব্র খপ্পরে ধরে এবং এক নাটকীয় সুপ্লেক্সে তাদের দুজনকে মৃত্যুবরণের দিকে ঠেলে দেয়। এখন মাত্র 4 জন খেলোয়াড় বেঁচে আছে। কাংসে পেছনে, এরপর জিহুন, সাংও এবং সামনে একজন বৃদ্ধ যিনি নিজেকে 30 বছরের অভিজ্ঞ গ্লাস নির্মাতা হিসেবে পরিচয় দেয়। গ্লাস নির্মাতা দক্ষতার সঙ্গে তাপ পরিবাহিত কাজ চিহ্নিত করে এবং দলের সদস্যদের দ্রুত শেষের দিকে নিয়ে যায়। এটি আগেই বলা হয়েছিল, কেন আমি সবাইকে মারবো। খেলোয়াড়েরা প্রতিটি সুযোগে তাদের হত্যা করার চেষ্টা করছে। তবে ভিআইপিরা তার দক্ষতা দেখে ক্ষুব্ধ হয়ে বলে যে এটা উত্তেজনা নষ্ট করছে। ফ্রন্টম্যান লাইট বন্ধ করে দেয়। তখন সেতুটি অন্ধকারে ডুবিয়ে দেয়। গ্লাস নির্মাতা শেষ টাইলসের কাছে পৌঁছায়, তবে সে জানে না কোনটা তাপ প্রবাহিত কাজ। তখন সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। সাংও নিজে সিদ্ধান্ত নেয় সেই গ্লাস নির্মাতাকে একটি টাইলসের উপর ঠেলে দেবে, তাকে বলি হিসাবে ব্যবহার করে এটি পরীক্ষা করতে। গ্লাস ভেঙে যায় এবং সাংও সঠিক টাইলটি বেছে নিয়ে পথ খুলে দেয়। জিহুন এবং কাংসেই সাংও এর পথ অনুসরণ করে শেষ গ্লাসটি পেরিয়ে যায়। ঠিক সময় মতো টাইমার শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বাকি গ্লাস টাইলগুলো একসাথে ভেঙে যায় অত্যন্ত শক্তিশালী এক বিস্ফোরণে। শীটগুলো ছড়িয়ে পড়তে থাকে। জিহুন এবং সাংও কিছু ক্ষুদ্র চোট পায়, কিন্তু কাংসে গুরুতর আহত হয়। এদিকে ফ্রন্টম্যান চিন্তিত হয়ে পড়ে এবং একটি কর্মীকে ভিআইপি এবং ওয়েটারের অনুপস্থিতি খতিয়ে দেখতে পাঠায়। তারা ভিআইপি কে তার কক্ষে অচেতন অবস্থায় পায় এবং নিশ্চিত করে যে কিছু একটা ঠিক নেই। ফ্রন্টম্যান তৎক্ষণাৎ তার অ্যাপার্টমেন্টে চলে যায় এবং জুনহোকে লুকিয়ে থাকতে দেখে। তার পালিয়ে যাওয়ার সময় কর্মীরা আরো খোঁজ খবর নেয় এবং অক্সিজেন ট্যাঙ্কের অনুপস্থিতি যা নির্দেশ করে যে অনুপ্রবেশকারী দ্বীপটি ছেড়ে চলে গেছে। তবে ট্যাঙ্কটিতে একটি বিল্ডিং ট্র্যাকার রয়েছে যা জুনহোর গতিবিধি ট্র্যাক করতে সাহায্য করবে। পরিস্থিতি নিজের হাতে নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ ফ্রন্টম্যান একটি নৌকায় ওঠেন এবং পলাতককে খোঁজার জন্য দ্বীপের দিকে যাত্রা করেন। অপরদিকে ডরমিটরে শুধুমাত্র সাংউ, কাংসে এবং জিনহো বেঁচে থাকে। মূল 456 জন খেলোয়াড়ের মধ্যে বিছানাগুলো সরানো হয় এবং দেয়ালে কিছু চিত্রকর্ম দেখা যায়, যেগুলো এখন পর্যন্ত তারা যেসব গেম খেলেছে তা চিত্রিত করে। জিনহো সাংউকে মুখোমুখি করে, অভিযোগ করে যে সে গ্লাস নির্মাতাকে হত্যা করেছে যখন তারা সবাই বেঁচে থাকতে পারত। সাংও পাল্টা উত্তর দেয়, জিহুনকে কৃতজ্ঞ হতে বলে যে কেউ ছিল যার কঠিন সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা ছিল। অবশেষে ওই লোকটি কাজ চেনাতে পারত, কিন্তু সে দেখেছিল কিভাবে সব দরিদ্র লোকগুলো মারা যাচ্ছে। আমরা দুজনেই বেঁচে আছি কারণ সে কাজ চেনাতে পারত। আর তুমি গিহুন অতি সরল এবং তোমার কোনো ধারণা নেই যে বাস্তব পৃথিবী কেমন কাজ করে। এদিকে কাংসে চুপ করে থাকে বিছানায় বসে, তার আহত দিক আঁকড়ে ধরে। উত্তেজনা বৃদ্ধি পায়। স্টাফরা প্রবেশ করে এবং খেলোয়াড়দের পঞ্চম রাউন্ড পেরিয়ে ষষ্ঠ এবং শেষ গেমে উত্তীর্ণ হওয়ার জন্য অভিনন্দন জানায়। প্রতিটি খেলোয়াড়কে একটি বক্স দেওয়া হয় এবং কিছু বিশেষের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কাংসে বাথরুমে গিয়ে তার কাপড় খোলে। তার পেটের ভিতর একটি গ্লাসের টুকরো লেগেছিল। কষ্ট সহ করতে না পেরে সে সেটি বের করে এবং তার শার্ট দিয়ে ক্ষতটি বাঁধে। বক্সগুলোতে খেলোয়াড়দের এলিগেন্ট ফর্মাল পোশাক খুঁজে পায়। পোশাক পরিধান হয়ে তারা একটি ত্রিভুজাকার ডাইনিং টেবিলের কাছে নিয়ে যায়, যেখানে তাদের একটি দুর্দান্ত ডিনার পরিবেশন করা হয়।
সাংও এবং গিহুন ক্ষুধার্তভাবে খায়, কিন্তু কাংসে তার ক্ষতের কারণে খাবার স্পর্শ করতে পারে না। ডিনার শেষে স্টাফরা থালা এবং যন্ত্রপাতি পরিষ্কার করে, কিন্তু টেবিলের ওপর একটি করে ছুরি রেখে দেয়। গিহুন ছুরিটি নেওয়ার ব্যাপারে দ্বিধা করে, তবে দেখে সাংও ডিসরেসপেক্ট ভাবে ছুরিটি তার পকেটে ঢোকাছে। তার সে সিদ্ধান্ত নেয় তার অনুসরণ করবে। এদিকে জুনহো ফ্রন্টম্যান এবং তার দলের হাত থেকে পালানোর চেষ্টা করছে। সে অন্য একটি দ্বীপে পালিয়ে যায়, যেখানে তার আইফোন অবশেষে সিগন্যাল পায়। হতাশ হয়ে সে তার ছবিগুলো এবং ভিডিওগুলো পাঠানোর চেষ্টা করে, যা সে গেমের ভেতরে ধারণ করেছিল, তবে সংযোগ অত্যন্ত ধীর। সে হতাশ হয়ে তার সুপ্রিয়রের কাছে ফোন করে এবং সহায়তার প্রার্থনা করে, তার ফোন ট্র্যাক করার জন্য অনুরোধ করে। তুমি কি বলছো? আমি শুনতে পাচ্ছি না। আমি কিছু পাঠিয়ে দিচ্ছি, সে বলে। ফ্রন্টম্যান এবং তার দল সেখানে চলে আসে এবং তার পিছনে ছুটতে থাকে। ফ্রন্টম্যান তার লোকজনের আদেশ দেয় পলাতককে জীবিত ধরার জন্য। জুনহো তার পালানোর চেষ্টা করতে গিয়ে একটি স্থানে এসে আটকে যায়, যেখানে তার পিছনে রয়েছে সমুদ্র এবং সামনে রয়েছে সমস্ত কর্মীরা। জুনহো এখন কোনো উপায় খুঁজে পাচ্ছে না। ফ্রন্টম্যান এগিয়ে এসে আদেশ দেয়, তোমার বন্দুকটি নামিয়ে রাখো। তোমার বন্দুকের 5টি বুলেট রয়েছে, তবে পুলিশ বিধি অনুযায়ী এক চেম্বার খালি থাকতে হবে এবং একটিতে একটি ব্ল্যাঙ্ক থাকতে হবে, যা 3টি জীবিত বুলেট বাকি রাখে। তুমি ইতিমধ্যে একটি বুলেট ব্যবহার করে একজনকে হত্যা করেছো এবং অন্যটি লক ভাঙতে ব্যবহার করেছো, যার মানে এখন শুধু একটি বুলেট রয়েছে। তবে জুনহো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, এক বুলেট তোমার জন্য যথেষ্ট। ফ্রন্টম্যান পিছু হটতে না পেরে এগিয়ে আসে, যার ফলে জুনহো একটি গুলি ছোড়ে, যা তার কাঁধে লাগে। আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও ফ্রন্টম্যান শান্ত থাকে এবং তার দলের সদস্যদের হস্তক্ষেপ করতে নিষেধ করে। এরপর সে জুনহোকে আত্মসমর্পণ করতে এবং তার সঙ্গে চলে যেতে বলে। যখন পরিস্থিতি তীব্র হয়ে ওঠে, ফ্রন্টম্যান তার মাস্কটি খুলে ফেলে এবং তার পরিচিত প্রকাশ করে। জুনহো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তার সামনে যে লোকটি দাঁড়িয়ে, সে তার ভাই, সেই মানুষ যাকে সে খুঁজছিল। ইনহো জুনহোকে তার সঙ্গে যোগ দিতে বলে, কিন্তু জুনহো প্রত্যাখ্যান করে। এই খোলামেলা উন্মোচনায় কাঁপতে কাঁপতে আর কোন উপায় না পেয়ে ইনহো অনিচ্ছায় তার বন্দুক তুলে নেয় এবং জুনহোর কাঁধে গুলি করে। আঘাতপ্রাপ্ত এবং পায়ের শক্তি হারানো জুনহো পেছনে পড়ে সমুদ্রের মধ্যে পড়ে যায়। ইনহো স্পষ্টভাবে প্রভাবিত হয়ে মাস্কটি আবার পরে। এরপর ফ্যাসিলিটিতে তার রুমে ফিরে আসে এবং আমরা গেম এরিনার মধ্যে দেখি প্রতিটি তাদের নিজ নিজ কোণে রিট্র্যাক্ট করে, একে অপরকে এড়িয়ে চলতে থাকে। জিনহো কাংসে এর কাছে গিয়ে কন্টিনিউয়াসলি তাকে জিজ্ঞেস করে সে ভালো আছে কিনা। প্রথমে কাংসে তার দিকে ছুরি তাক করে, তবে জিনহো তাকে নিশ্চয়তা দেয় যে সে কোনো ক্ষতি করতে চাচ্ছে না। তখন কাংসে ছুরিটি নামিয়ে দেয়। জিনহো স্বীকার করে যে সে শুধুমাত্র ছুরি নিয়েছিল কারণ সাংও এর ওপর তার বিশ্বাস নেই এবং পরবর্তী রাউন্ডে তারা একসাথে কাজ করার প্রস্তাব দেয়। কাংসে ব্যথায় কাতর হয়ে জিনহোকে জিজ্ঞেস করে যদি সে টাকা পায় তবে কি করবে। জিনহো উত্তর দেয় সে তার ঋণ পরিশোধ করবে, তার মায়ের চিকিৎসা করাবে এবং তার মেয়ের জন্য আরো ভালো বাবা হওয়ার চেষ্টা করবে। কাংসে তার ছোট ভাইয়ের কথা শেয়ার করে যে একটি অনাথ আশ্রমে রয়েছে। তারা একে অপরকে পরিবারের খেয়াল রাখার প্রতিশ্রুতি দেয় যদি তাদের মধ্যে কেউ জিততে পারে। পরে জিনহো লক্ষ্য করে যে সাংউ তার বিছানায় শুয়ে আছে, মনে হচ্ছে সে ঘুমাচ্ছে। রাগ এবং অবিশ্বাসের কারণে জিনহো ছুরিটি নিয়ে সাংউ এর দিকে এগিয়ে যায়, কিন্তু কাংসে তাকে থামিয়ে দেয়। সে জিনহোকে মনে করিয়ে দেয় সে সাংউর মতো তার নিচে নেমে যাওয়া উচিত না, তাকে তার মানসিকতা রক্ষা করতে উৎসাহিত করে। সেই মুহূর্তে জিনহো কাংসে এর আঘাত দেখে, তার শার্টে রক্ত দিয়ে ভিজে গেছে এবং সে স্বাভাবিকভাবেই দুর্বল। আতঙ্কিত হয়ে জিনহো দরজায় ধাক্কা দিয়ে স্টাফদের ডাক দেয় এবং তাদের সাহায্য করতে বলে। স্টাফরা প্রবেশ করে, তবে মেডিকেল সাহায্য আনার বদলে তারা একটি কফিন নিয়ে আসে। জিনহো কাংসের দিকে ফিরে তাকায়, কিন্তু সাংউকে দেখে সে কাংসের উপর দাঁড়িয়ে তার ছুরি দিয়ে কাংসের গলা কেটে দেয়। সে আসলে মেয়েটিকে হত্যা করেছে, ঠিক তার পরে যখন সে তাকে জিনহো থেকে বাঁচিয়েছিল। জীবন সত্যি অবিচারপূর্ণ, বিশেষ করে কোরিয়ান সিরিজে। রাগে পূর্ণ হয়ে জিনহো সাংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে আক্রমণ করতে থাকে। গার্ডরা হস্তক্ষেপ করে এবং তাদের আলাদা করে দেয়। জিনহো শুধুমাত্র অপারগভাবে দেখতে থাকে যখন কাংসের দেহ নেওয়া হয় এবং দাহন করার জন্য ফার্নেসে ফেলা হয়। অন্যদিকে ফ্রন্টম্যান তার নিজের বাথরুমে গিয়ে তার কাঁধ থেকে গুলি বের করে এবং আয়নার দিকে তাকিয়ে সে তার ভাইয়ের প্রতিবিম্ব দেখে। এরপর সাংও এবং
জিনহুকে পরবর্তী গেমে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা মুখোমুখি দাঁড়িয়ে থাকে। স্টাফ ঘোষণা করে যে এটি শেষ গেম, আর এই গেমটি হলো স্কুইড গেম, সেই একই গেম যা তারা ছোটবেলায় একসঙ্গে খেলেছিল। রোল নির্ধারণ করতে তারা একটি কয়েন ফেলে। জিনহু টস জেতে এবং আক্রমণাত্মক ভূমিকা নিতে নির্বাচন করে। তাদের পরবর্তী গন্তব্যে একটি মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রথম গেম রেড লাইট গ্রিন লাইট খেলা হয়েছিল। মাঠের মাঝখানে একটি স্কুইড আকৃতির জ্যামিতিক চিত্র আঁকা রয়েছে। ভিআইপিরা একটি উঁচু প্ল্যাটফর্ম থেকে তা পর্যবেক্ষণ করছে এবং ফ্রন্টম্যান গেমের নিয়মগুলো ব্যাখ্যা করছে। স্কুইড গেমটি একটি ঐতিহ্যবাহী শিশুর খেলা হিসেবে বর্ণিত, যা কোরিয়ায় খুব জনপ্রিয়। জিনহু আক্রমণকারী হিসেবে স্কুইডের আকারে প্রবেশ করতে হবে এবং স্কুইডের মাথায় পা দিয়ে পৌঁছাতে হবে, তবেই সে জিতবে। সাংও প্রতিরক্ষক হিসেবে জিনহুকে স্কুইডের মাথায় পৌঁছাতে না দিতে বাধা প্রদান করবে, তাকে সীমানার বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। যদি কোনো প্লেয়ার কোনো কারণে খেলা চালিয়ে যেতে না পারে, তবে অন্য প্লেয়ার সক্রিয়ভাবে জিতবে। অক্ষম হতে এখানে প্লেয়ারদের মৃত্যু নির্দেশ করে, অর্থাৎ খেলা হাতাহাতি যুদ্ধের মাধ্যমে সম্পূর্ণ হবে, যেখানে একে অপরকে হত্যা করতে হবে। এটি শিশুদের মতো সবচেয়ে শারীরিক এবং সহিংস খেলা ছিল যা তারা খেলতো। ফ্রন্টম্যান ভিআইপিদের জানিয়ে দেয় যে ফাইনাল গেমে সমস্ত ধরনের সহিংসতা অনুমোদিত, কোনো বিধি নিষেধ নেই। জিনহু তার অবস্থান নেয়, তার জুতা দিয়ে বেঁধে গোপনে কিছু বালি হাতে নেয়। সাংও স্কুইডের আকারে দাঁড়িয়ে প্রতিরক্ষার অবস্থা গ্রহণ করে, তার হাতে এক ছুরি শক্তভাবে ধরে। জিনহু সাংওকে জিজ্ঞাসা করে সে কি মনে রেখেছে যখন তারা ছোট ছিল, তখন স্কুইড গেমটি কিভাবে খেলতো। সাংও তার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জিনহু তার চোখে বালি ছিটিয়ে তাকে অস্থায়ীভাবে অন্ধ করে দেয় এবং স্কুইডের ঘাড়ের দিকে এগিয়ে যায়। অথচ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠেছে এবং বৃষ্টি শুরু হয়। সাংও জানে যে জিনহু কাংসের মৃত্যু নিয়ে ক্ষুব্ধ। সে তার কাজের জন্য জাস্টিফিকেশন দেয়। সে দাবি করে যে কাংসে এনেওয়ে মারা যাচ্ছিল, তাই তাকে বাঁচানোর জন্য সে শুধু কষ্ট কমিয়েছে। তবে জিনহু তার অজুহাতকে অগ্রাহ্য করে। সাংওকে অভিযোগ করে যে সে কাংসেকে হত্যা করেছে তার লোভের কারণে। চেপে ধরে সাংও অবশেষে স্বীকার করে যে সে কাংসেকে হত্যা করেছে। জিনহু তাকে বাঁচানোর জন্য গেমটি বন্ধ করতে পারত এবং অধিকাংশ খেলোয়াড় গেমটি শেষ করার পক্ষে ভোট দিত। সাংও সহ করতে পারেনি যে সে এত দূরে এসে কিছুই না নিয়ে বাড়ি ফিরে যাবে। জিনহু বাকরুদ্ধ হয়ে ছুরি বের করে সাংওকে আক্রমণ করে এবং তারা দুজনেই এক দুঃসহ ছুরির লড়াইয়ে লিপ্ত হয়ে যায়। বৃষ্টির মধ্যে একে অপরকে কাটতে থাকে। যতই লড়াই এগিয়ে যায় তারা দুজনেই তাদের অস্ত্র হারায় এবং কাদার মধ্যে লড়াই শুরু করে। তাদের ক্লান্তি স্পষ্ট হলেও তাদের রাগ তাদেরকে চালিয়ে নেয়। শেষে সাংও একটি ছুরি হাতে নিয়ে জিনহুকে পায়ের মধ্যে ছুরিকাঘাত করে, তাকে মাটিতে ফেলে দেয়। সাংও জিহুনের মাথায় ছুরি দিয়ে আঘাত করার জন্য এগিয়ে আসে, কিন্তু তার হাতের মধ্যে ছুরি ঢুকলে জিনহু পাল্টা আক্রমণ করে। জিনহু সাংও এর পা কামড়ে নেয় এবং লড়াইয়ের দিকে পাল্টে দেয়। রক্তাক্ত ও ক্লান্ত জিনহু সাংওকে মাটিতে চেপে ধরে এবং মারপিট করতে থাকে। এরপর সাংও তার হাত থেকে ছুরি বের করে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। সাংও এর মাথার পাশে সবকিছু ঘটলেও জিনহু তাকে হত্যা করতে অস্বীকার করে। জিনহু উঠে দাঁড়িয়ে স্কুইডের মাথার দিকে এগিয়ে যায়। জয়ী হতে ভিআইপিরা উল্লাস প্রকাশ করে, জিহুইকে বিজয়ী ঘোষণা করে। একজন স্টাফ সদস্য তার বন্দুক তুলে সাংওকে হত্যা করতে এগিয়ে আসে, কিন্তু জিনহু বাধা দেয়। সে জিজ্ঞেস করে যদি দুইজন মিলিতভাবে খেলাটি সমাপ্ত করতে চায় তাহলে কি তারা দুজনেই বাঁচতে পারবে। স্টাফ কিছুটা দ্বিধা প্রকাশ করে এবং ফ্রন্টম্যানের কাছে পরিষ্কার করণীয় চায়। ভিআইপিরা অবিশ্বাসের সাথে দেখছে যখন জিনহু প্রাইজ ত্যাগ করার ইচ্ছা করছে। এরই মধ্যে গুরুতর আহত সাংও জিহুনকে দেখে তাদের শৈশবকে স্মরণ করতে থাকে। যে জিনহু জিজ্ঞেস করে তুমি কি মনে রাখো না কিভাবে সাংও এর মা আমাদের খেলা শেষে রাতের খাবার রান্না করতেন। জিনহু তার হাত বাড়িয়ে সাংওকে বাড়ি ফিরতে অনুরোধ করে এবং একসাথে এই দুঃস্বপ্ন শেষ করার প্রস্তাব দেয়। তবে সাংও অনুতপ্ত ও হতাশ হয়ে জিনহুকে ক্ষমা চেয়ে মাটিতে পড়ে থাকা ছুরি তুলে নেয় এবং অপ্রত্যাশিত কাজটি করে, ঠিক যেমনটা সে একবার বাথরুমে করার চিন্তা করেছিল। গেমে ফিরে যাওয়ার আগে জিনহু হতবাক হয়ে ফ্রিজ হয়ে যায় এবং সাংও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মরার আগে সাংও জিনহুকে তার মায়ের খেয়াল রাখতে বলে। দুঃখিত জিনহু তার বন্ধুর মৃতদেহ কোলে তুলে নেয়, তার চোখে অশ্রু। সাংওর মৃত্যুর সাথে সাথে জিনহু স্কুইড গেমের চূড়ান্ত বিজয় হিসেবে ঘোষণা করা হয় এবং 45.6 বিলিয়ন ওয়ান এর প্রাপক হিসেবে ঘোষণা করা হয়।
পরবর্তী দৃশ্যে জিহুন একটি লিমুজিনে বসে তার হাত বাঁধা এবং চোখে ব্লাইন্ড ফ্লোট পড়া ফ্রন্টম্যান তার পাশে বসে তাকে গেম জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে। তুমি কেন এটা করেছিলে? ফ্রন্টম্যান প্রশ্ন করে। তুমি ঘোড়া বাজি ধরো, এখানে সেটা একই, শুধু আমরা মানুষের উপর বাজি ধরেছি, তোমরা আমাদের ঘোড়া। জিহুন প্রশ্ন করে সে কে, কিন্তু ফ্রন্টম্যান কোনো উত্তর দেয় না। পরবর্তীতে সে লিমুজিনের মধ্যে গ্যাস ছড়িয়ে দেয়, যার ফলে জিহুন অজ্ঞান হয়ে যায়। লিমুজিনটি শেষে একটি ব্যস্ত রাস্তায় থেমে যায় এবং ফ্রন্টম্যান তাকে বাইরে ফেলে দেয়। একটি পথচারী তাকে সাহায্য করে এবং ব্লাইন্ডফোল্ড খুলে দেয়। জিহুন তার মুখে কিছু অনুভব করে এবং একটি ডেবিট কার্ড বের করে ফেলে। সে দ্রুত নিকটস্থ এটিএম এ গিয়ে কার্ডটি প্রবেশ করে এবং পিন হিসেবে তার প্লেয়ার নম্বর দেয়। অ্যাকাউন্টে 45.6 বিলিয়ন ওয়ানের ব্যালেন্স দেখায়। জিহুন 10,000 ওয়ানের একটি নোট তুলে নেয়, কিন্তু তার মুখ দেখে মনে ছিল সে একদমই খুশি না। সে নোটটি পকেটে রেখে বাড়ি ফিরে চলে যায়। পথে সাংও এর মা তাকে দেখতে পায় এবং তার আঘাত দেখে সে তাকে কিছু মাছ দেয় তার মায়ের জন্য এবং উল্লেখ করে সে কিছুদিন ধরে তার মাকে কাজ করতে বাইরে দেখেনি। জিহ্নু মাছের জন্য তাকে টাকা দিতে চায়, কিন্তু সাংও এর মা অস্বীকার করে এবং বলে এই টাকা তোমার মাকে দিও। জিহ্নু যাবার পথে সাংও এর মাকে জিজ্ঞেস করে, তুমি কি সাংও এর কাছ থেকে কিছু শুনেছো? জিনহু, যে চোখের জল ধরে রাখতে পারে না, সে নীরব থাকে এবং তার মাকে বলে সাংও আর নেই। যখন জিনহু অবশেষে বাড়ি ফিরে আসে, সে তার মাকে মেঝেতে নাড়াচড়া না করতে দেখে তার মা মারা গেছেন। গেমের সময় যখন সে বাড়ি ছিল না, জিনহু নির্বাক হয়ে তার মৃতদেহের পাশে শুয়ে থাকে। গেমে এত মৃত্যুর পর সে মৃতদের প্রতি অনুভূতি হারিয়ে ফেলেছে। দৃশ্যটি 1 বছর পরের দিকে চলে যায়। জিনহু একটি ট্রেনে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। তার মুখে একদমই নির্বিকার এবং গম্ভীর। গেম থেকে ফিরে আসার পর তার মানসিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি। ব্যাংকে যেখানে তার গেমের পুরস্কার জমা হয়েছে, একজন ব্যাংকার তাকে অত্যাধিক বিনয় সহকারে অভিবাদন জানায় এবং মন্তব্য করে, এটা অবাক করার মতো যে আপনি একটা টাকাও তুলেননি এবং আপনি ব্যাংকে এখনো যোগাযোগ করেননি, এত বিশাল পরিমাণ অর্থ থাকা সত্ত্বেও। ব্যাংকার পরেও জিজ্ঞাসা করে, তবে আমি ভাবছি আপনি কিভাবে আপনার ঋণ মেটাচ্ছেন যদি আপনি টাকা না ব্যবহার করেন। জিনহু নিঃশব্দে তার সিট থেকে উঠে ব্যাংকারকে অবাক করে দিয়ে 10,000 ওয়ান ধার দিতে বলে। ব্যাংকার হতবাক হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে টাকা ধার দিয়ে দেয়। টাকা নিয়ে জিনহু নিকটবর্তী একটি সমুদ্র সৈকতে যায় এবং একা বসে একা মদ খেতে থাকে। এক সময় একটি নারী, যিনি গোলাপ ফুল বিক্রি করছিলেন, তার কাছে এসে তাকে একটি গোলাপ ফুল কিনতে বলল। প্রথমে সে অস্বীকার করে, কিন্তু নারী তাকে বোঝায় যে যদি সে আজ রাতে গোলাপগুলো বিক্রি না করতে পারে তবে সেগুলো মুছড়ে যাবে এবং সে সেটা আর বিক্রি করতে পারবে না। তখন জিনহু তার ধার করা টাকা দিয়ে গোলাপগুলো কিনে নেয়। গোলাপ হাতে পেয়ে নারী তাকে একটি ছোট খাম দেয়। কৌতূহল নিয়ে জিনহু খামটি খোলে এবং দেখে একটি সোনালী বিজনেস কার্ড, যা গেমের পরিচিত প্রতীক দ্বারা চিহ্নিত। পেছনে একটি ঠিকানা এবং সময় লেখা ছিল, সাথে একটি পোস্ট স্ক্রিপ্ট, তোমার গান ও আমার গান। জিনহু হতবাক হয়ে যায়, তবে তার মধ্যে এক ধরনের দৃঢ় সংকল্প জাগে। সে বুঝতে পারে এটা হতে পারে তার সুযোগ, গেমগুলি এবং তাদের পিছনে থাকা মানুষদের সম্পর্কে সত্য বের করার জন্য। জিনহু কার্ডে লেখা ঠিকানায় যায় এবং একটি ঘরে প্রবেশ করে, যেখানে একটি বৃদ্ধ মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে। কাছে গিয়ে জিনহু তো স্তম্ভিত হয়ে ফ্রিজ হয়ে যায়। এটা প্লেয়ার নাম্বার 1 ইলাম তার অক্সিজেন মাস্ক খুলে দেয় এবং জিনহুর দিকে তাকিয়ে থাকে। তার কাছে যা ঘটেছে তা বুঝতে চেষ্টা করে। ইলান পানি চাই, যা জিনহু নীরবে দেয়। একবার নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করার পর জিনহু তার কাছে জানতে চায় যে ইলাম আসলেই কে, গেমের পিছনে মাস্টার মাইন্ড ছিল কিনা এবং কেন তাকে বাঁচতে দেওয়া হয়েছিল। ইলাম এই প্রশ্নগুলোর প্রতি কোনো উত্তর দেয় না, বরং জানালার বাইরে এক রাস্তার পড়ে থাকা মাতাল মানুষের দিকে ইঙ্গিত করে। সে জিনহুকে প্রশ্ন করে, তুমি কি এখনো মানুষের উপর বিশ্বাস রাখো, সবকিছু যা তুমি পার করে এসেছো? জিনহু ক্রমশ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আবার তার প্রশ্নগুলো পুনরায় করে। অবশেষে ইলাম একটি খেলা প্রস্তাব করে, যদি কেউ মাতাল মানুষটিকে মধ্যরাতের আগে সাহায্য করে তাহলে জিনহু জিতবে এবং ইলাম তার সব প্রশ্নের উত্তর দেবে। তবে যদি কেউ সাহায্য না করে তাহলে ইলাম জিতবে। বিরক্ত হয়ে জিনহু নিয়ন্ত্রণ হারিয়ে তাকে গলা চেপে ধরে মেরে ফেলতে চায়, কিন্তু ইলাম শান্তভাবে তাকে মনে করিয়ে দেয় যে তাকে মারলে তার প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। বাধ্য হয়ে জিনহু তাকে ছেড়ে দেয়। মধ্যরাতের আগে 20 মিনিট বাকি থাকে এবং তারা অপেক্ষা করতে থাকে। এক গভীর নীরবতা কাটিয়ে
জিনহো আবার প্রশ্ন করে, ইলাম তুমি আসলে কে? তখন ইলাম সত্যি কথাটি প্রকাশ করে, বলে যে সে গেমগুলোর মাস্টার মাইন্ড, যে ব্যাখ্যা করে যে সে এবং তার কিছু অতীব ধনী বন্ধু যারা তাদের শেষ হয়ে যাওয়া সুখের কারণে বিরক্ত ছিল, গেমগুলো তৈরি করেছিল তাদের জীবনে উত্তেজনা যোগ করার জন্য। ইলাম মেনে নেয় যে সে জিনহুকে মেটাতে চেয়েছিল, কারণ সে লক্ষ্য করেছে যে জিনহু তার পুরস্কারের টাকা ছুঁয়ে পর্যন্ত দেখে না এবং পুরনো জীবনধারায় বাঁচতে থাকলো। সে জানতে চেয়েছিল জিনহু টাকার প্রতি এত নীরস কি অপরাধ বোধ থেকে আসছে, কারণ তা তার কঠোর পরিশ্রম এবং সৌভাগ্যের পুরস্কার এবং তার সেটি ব্যবহার করার অধিকার রয়েছে। জিনহু উত্তর দেয়, তবে তুমি কি ভাবো এত মানুষকে মৃত্যু করার পর তোমাকে অপরাধ বোধ করা উচিত? কিন্তু ইলাম দাবি করে প্রতিটি প্লেয়ার স্বেচ্ছায় গেমে অংশ নিয়েছে, কেউ তাদের বাধ্য করেনি। এত সব বলা সত্ত্বেও জিনহু তখন প্রশ্ন করে, তুমি কেন নিজে গেমে অংশগ্রহণ করলে যখন তুমি শুধু দেখতে পারতে? ইলাম ব্যাখ্যা করলো, আমি শৈশবের নির্দেশতা মিস করেছি এবং আমি চাইছিলাম শেষবারের জন্য এই গেমগুলো পুনরায় অনুভব করতে। আগে আমার মস্তিষ্কের টিউমার আমার জীবন কেড়ে নেবার আগে গেমগুলো দেখলেই সেগুলি উপভোগ করা যায় না, প্রথম হাত থেকে তাদের অনুভব করতে হয়। আমি চাইছিলাম শেষবারের জন্য এই গেমগুলো পুনরায় অনুভব করতে, তাই আমার মস্তিষ্কের টিউমারের কারণে আমি মারার আগেই এই গেমগুলো আমি অনুভব করতে চাইছিলাম। এদিকে অপেক্ষা করতে করতে এক মেয়ে মাতাল ব্যক্তিকে সাহায্য করতে আসে, কিন্তু দ্রুত ইলাম পিছু ফিরে গিয়ে গেমের সময়গুলোর কথা মনে করে বলে যে তিনি কখনো গেম খেলতে আফসোস করেননি, কারণ এতে তাকে সত্যিকারের সুখ অনুভূত হয়েছে যা তিনি বহু বছর ধরে অনুভব করেননি। তিনি বলেন, জিহনের সাথে খেলার সময় যে আনন্দ পেয়েছিলাম তা আমি দশক ধরে অনুভব করিনি। তিনি আরো যোগ করেন, তুমি যখন আমাকে জীবিত থাকতে দিলে আমি তোমার সাথে খেলতে গিয়ে সেই অনুভূতি পেয়েছি। তোমার জন্যই আমি সেই সব কিছু মনে করতে পেরেছি যা আমি বহুদিন আগে ভুলে গিয়েছিলাম। মধ্যরাতের মাত্র 1 মিনিট সময় বাকি থাকতে একটি পুলিশ গাড়ি মাতাল মানুষটির কাছে আসে। আগের যে মেয়ে চলে গিয়েছিল সে পুলিশকে সতর্ক করে দেয় এবং ওই লোকটি সময় মতো বাঁচে। কেউ আছে যে তাকে চিন্তা করে। জিনহু বাজি জিতে যায়, কিন্তু ইলাম মারা যায়। জিনহু বৃদ্ধ মানুষটিকে একবার শেষবারের মতো দেখার পর চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসে। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখা যায় যেখানে পঞ্চম গেমের পর গেমের হোস্ট তার মাস্ক খুলে নিজের পরিচয় প্রকাশ করে এবং বলেন, ও আমাদের অতিথির জন্য প্রস্তুত নাও। একজন গেস্ট উত্তর দেয়, অবশ্যই স্যার, তবে আপনি নিজে কেন এটি করবেন না? এবং হোস্ট উত্তর দেয়, কারণ আমি জানি যে আমি দেখতে তেমন মজা পাবো না, খেলতে বেশি মজা পাবো। বর্তমানে ইনো ফ্রন্টম্যানের ঘরে প্রবেশ করে ইলামের চোখ বন্ধ করিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে জিনহু একটি দর্জির দোকানে গিয়ে অবশেষে গেমের মাস্টার মাইন্ডের মুখোমুখি হয়। সে মনে করে যে এখন 1 বছর পর তার ভেতরে কিছুটা প্রশান্তি এসেছে। দোকান থেকে বের হয়ে তার চুল লাল হয়ে গেছে। জিনহু কাংসের ছোট ভাইয়ের সাথে সময় কাটাতে একটি অনাথ আশ্রমে যায়। কাংসের সম্পর্কে কথা বলতে ছোট ছেলে আনন্দিত হয়ে কথা বলতে শুরু করে। জিনহু কাংসের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে ছেলেটিকে সাংউয়ের মায়ের কাছে নিয়ে যায় এবং তার কাছে রেখে দেয়। সাংউয়ের মা খুশি হয়ে ছেলেটিকে গ্রহণ করে এবং তাকে উষ্ণতা ও মমতা লালন পালন করতে থাকে। এরপর জিনহু একটি সুটকেস সাংউয়ের মায়ের কাছে রাখে। সাংউয়ের মা এটা মনে করে যে হয়তোবা ওই ছেলেটির জন্য জামা কাপড় থাকতে পারে, কিন্তু সে দেখে সেখানে টাকা ভর্তি। অবাক হয়ে তিনি জিনহুকে ডাকেন, কিন্তু জিনহু ইতিমধ্যে চলে গেছে। পরবর্তীতে জিনহু বিমানবন্দরের পথে চলতে থাকে। ফোনে তার মেয়ের সঙ্গে কথা বলছে। তাকে জানায় যে 1 বছর পর সে আমেরিকায় যাচ্ছে এবং সে তার মেয়েকে জন্মদিনের উপহার দিবে, যা সে গত বছরে দিতে পারেনি। মেট্রো স্টেশনে গিয়ে জিনহু অবাক হয়ে যায় এবং লক্ষ্য করে একই সেলসম্যান যে প্রথম তাকে গেমে ইনভিটেশন জানিয়েছিল সে এখনো অন্য এক অপরিচিত ব্যক্তির সাথে কার্ড গেম খেলছে। সেলসম্যান জিনহুকে চিনে হাসে। জিনহু রেগে গিয়ে তার দিকে দৌড়ায়, কিন্তু সেলসম্যান দ্রুত একটি ট্রেনে চড়ে পালিয়ে যায়। জিনহু সে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কার্ডটি নিয়ে তাকে সাবধান করে দেয় যতটা সম্ভব এই গেম থেকে অংশ নিবে না। বিমানবন্দরে পৌঁছানোর পর জিনহু আবার একবার কার্ডের নম্বরে ফোন করতে সিদ্ধান্ত নেয়। যখন ফোনটি অপর প্রান্ত থেকে ধরে এবং সে নিজের নাম বলে, অপর প্রান্তে থাকা ব্যক্তি তাকে অবিলম্বে চিনে নেয় এবং তাকে প্লেয়ার নাম্বার 456 বলে পরিচিত দেয়। সেই ব্যক্তিটি জিনহুকে বলে, তুমি প্লেন ধরো এবং তোমার জীবন এগিয়ে নিয়ে যাও, এটা তোমার জন্য ভালো হবে। কিন্তু জিনহু দৃঢ় প্রতিজ্ঞায় উত্তর দেয়, আমি আর কখনোই তোমাদের ক্ষমা করব না, যারা এই গেম তৈরি করেছে এবং এত মানুষের কষ্ট দিয়েছে। এরপর সে কলটি কেটে দেয় এবং বিমানবন্দরের বাইরে হাঁটতে থাকে। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে জিনহু একটি নতুন মিশনের যাত্রা শুরু করে, গেমটি একেবারে শেষ করার জন্য। আর এই অসাধারণ সাসপেন্সের সাথে এই অসাধারণ সিরিজটি শেষ হয়ে যায়। তো সিরিজটি এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট
কমেন্ট সেকশনে জানাবেন। আমি যত সম্ভব চেষ্টা করেছি যতটুকু ডিটেল ভাবে সম্ভব সিরিজটা এক্সপ্লেন করার জন্য। জানি হয়তোবা কিছু কিছু জায়গায় ভুল হয়ে গেছে, তো আপনারা সেটাকে মার্জিত দৃষ্টিতে দেখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমি খুব শীঘ্রই চেষ্টা করব এটি সিজন 2 এর এক্সপ্লেনেশনটি নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।